দের কাছে এবং তার ঘটনাগুলো শুনতে থাকি। আমি এখন যে ঘটনা বলবো সেটা হচ্ছে আমাদের গ্রামের ঘটনা। আমার দেশের বাড়ি টাঙ্গাইল। তো আমাদের এলাকার যে মেম্বার ছিল সে একটা অনুষ্ঠানের আয়োজন করলো যে আমাদের গ্রামের সাথে আরেক গ্রামের একটা ক্রিকেট ম্যাচ হবে আর কি। তো সে অনুযায়ী আমাদের বিকালবেলা সব প্ল্যানিং হয়ে গেল। বাজার থেকে বক্স, তারপরে প্যান্ডেল এগুলো টাঙানো হলো। তো যে জায়গায় আমাদের খেলাটা আয়োজন করা হলো সে জায়গার একটু বর্ণনা দিতে চাই। তো আমাদের যে 3 রাস্তার মোড় ছিল, সেই 3 রাস্তার একটা রাস্তা গেছে আপনার দক্ষিণ দিকে, আর একটা গেছে উত্তর দিকে, আর একটা পশ্চিম দিকে, আর পূর্ব দিকে। পশ্চিম সাইডে আপনার ক্ষেত আর কি। তো আর উত্তর সাইডে নদী। আমাদের খেলার যে মাঠটা নির্ধারণ করা হয়েছে সেটা পশ্চিম সাইডে 3 রাস্তার মোড় থেকে পশ্চিম দিকে। আর 3 রাস্তার মোড়ে আপনার একটা তুলা গাছ ছিল। তো যাই হোক, যথারীতি আমরা বিকাল 4টার দিকে খেলা শুরু করলাম। খেলা আমাদের এলাকায় খেলায় আর কি আমাদের এলাকা জিতলো। জিতার পরে আমাদের যেই ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেগুলো হলো এবং অনেক নাচ গান আনন্দ করলাম। তো মাগরিবে আজানের পর তো একটা খাওয়া দাওয়ার একটা অনুষ্ঠান করা হলো যে মুরগি দিয়ে আর কি খিচুড়ি রান্না করবে। তো আমরা ওখানে চুলা বানালাম, গাতা করে আর কি মাটি খুঁড়ে চুলা বানালাম। চুলা বানানোর পরে সেখানে আর কি রান্নার আয়োজন করলাম। তো রান্নার আগে আমার মামা আমাকে বলে গেল আর কি যে রান্না শেষ হলে আমাকে আর কি ডাক দিস। আর আমার মামা হচ্ছে আর আপনার ওই বাতাস লাগে বা জিন ছাড়ানো বা তাবিজ টুবিজ এগুলো দিয়ে আর কি করে কাজ করে। তো আমার মামা বলল যে রান্না শেষ হলে এসে আমাকে ডাক দিস। তো আমরা আর কি রান্না কাজ শুরু করতেছি, আনন্দ করতেছি। তো এক পর্যায়ে রান্না অর্ধেক হওয়ার মাঝখানে আর কি আমরা দেখতে পেলাম যে দূরে ওই যে তুলা গাছটা ছিল সেই তুলা গাছে নিচে কেউ মানে অনেক বড় একটা আগুন দেখা গেল। তো মনে হয় কেউ আগুন জ্বালাইছে, সেটা উপরে উঠে গেছে। তো আমরা মনে করলাম যে সেটা আর কি শীতকাল ছিল, একটু অনেকে শীত লাগছে, একটু গরম হওয়ার জন্য আগুন তাপাইতেছে আর কি। একটু গুরুত্ব দিলাম না। তো এদিকে আমাদের রান্না শুরু হয়েছে। আমরা রান্নার শেষ হলো 10টার দিকে। 10টার পরে আর কি সবাই খাওয়া দাওয়া শুরু করবো। তো সবাই সিরিয়ালে বসলাম আর কি, সবার সামনে কলা পাতা দিল। কিন্তু এদিকে আমার মামা যে বলে গেছিল সেটা আর কি আমাদের কারো খেয়াল নাই যে রান্না শেষ হইলে আমাকে ডাক দিস। কারো খেয়াল না, আমরা ওই খাওয়ার আনন্দে আর কি সেটা ভুলে গেছি। কলা পাতার মধ্যে আর কি সবার জন্য খাবার দিচ্ছে। তো সবাই বসলো। আমি আমার যে খাবারটা সেটা আর কি আমি খাওয়া শুরু করলাম। প্রথম লোকমাটা যখন মুখে দিলাম মানে আমার কাছে মনে হলো যে আমি একটা লাকির যে কয়লা আছে কয়লাটা মুখে দিলাম না, কেমন যেন কয়লার মতো লাগলো আর কি। তো আমি বুঝলাম যে মনে করলাম যে কয়লাটা পড়ছে, যাক আমার পাতে মনে পড়ে গেছে, যাক ফালাই দি। দ্বিতীয় আবার একটা লোকমা দিলাম, সেটাও একই অবস্থা। হাতাইলে মনে হয় যে খিচুড়ি, কিন্তু মুখে দিলে মনে হয় কয়লা। তো এরকম এক করে আমি আর কি খাইলাম না, না খেয়ে ওটা আর কি ফালাই দিলাম। ফালাই দিয়ে প্যান্ডেলে যে তাঁবুটা সেখানে বসলাম। তো আমার এক ফ্রেন্ড আছে, সে তাকে বললাম যে খিচুড়িটা খুব মজা হয়েছে, কিন্তু আমি তো আর খাইতে পারলাম না। এরকম আমার যে অংশ দিয়েছিল সেই অংশে আর কি ময়লা পড়ছে, কয়লা পড়ছে আর কি। সেগুলো কি করে, আমারও তো এক অবস্থা। আমার যেটা দিচ্ছে সেটার মধ্যে কয়লা, আমিও খাই দিই। পরবর্তী এইভাবে দেখলাম যে যারা খাইছে মানে সবার একই অবস্থা, সবার মানে খাবারের মধ্যে কয়লার মানে সব খাবারগুলো আপনার পুড়ে গেছে আর কি, কয়লা হয়ে গেছে। তো এটা দেখার পর বললাম যে কি হলো। তো আমরা তো আর কেউ বুঝতে পারলাম না। তখন আমার মামা বললাম যে মনে পড়লো, তো আমার মামা না বলছিল যে আমার ডাক দিস। আমার মামার কথা মনে পড়লো। তো মামার ডেকে নিয়ে আসলাম আর কি। তো মামার দেখানোর পর মামা আসলো, আসার পরে বললো যে কি হয়েছে। পরে বললাম মামা এই কথা, কেউ তো আর খাবার খাইতে পারতেছি না, সব তো আর কি নষ্ট হয়ে গেছে। তো আমার মামা বললো যে আমি বলছিলাম যে রান্না শেষ করার আগে এই পরে আমাকে ডাক দিবি। তারা তো শেষ করার পরে খাওয়া শুরু করছে, আমার ডাকও দিসনি। কিছু করছিল করো না। আমি বললাম যে মামা আমরা তো দেখছি যে ওই তুলা গাছটার নিচে একটু আগুন জ্বলছিল, বড় আগুন।
চলতে দেখি পরে সবাই নিয়ে আর কি সেখানে গেলাম। যার পর দেখলাম যে ওখানে আগুন তো দূরে কথা ছাই পর্যন্ত নাই। আগুন তাপাইলে কেউ যদি আগুন ধরে তাপাবে তো ছাইটা তো থাকবে বা এরকম আশেপাশ পড়ে থাকবে, সেটাও আর কি পেলাম না। তখন মা আবারও সে প্যান্ডেলের সামনে এসে বললো যে শোন, আমি যে বলছিলাম যে আমার ডাক দিতে কি জন্য বলছিলাম জানো, কি জন্য? পরে আমরা বললাম যে কি জন্য। পরে মামা বললো যে তোর রান্না শেষ করার পরে রান্নার কিছু অংশ ওই তুলা গাছে নিচে আমি দিয়ে আসতাম। তো মা বললাম যে দিয়ে আসলে কি হবে, কে খাবে? তখন মা বললো যে এটা তোর যে খোলা মাঠে রানতেছ, তার তো সে মানে যে ওই কাছে যে জিনটা থাকে সে তো দেখতেছে, তো তাকে আর কি বুক যারা বলে আর কি আমার মামারা বলে আর বুক দিতে হয় আর কি, সেটা দিয়ে আসবো। দিয়ে আসলে সে আর কি মানে দেখায় দেখায় খাওয়াটা হতো না, সে আর কি তোদের খাবারটা আর নষ্ট করতো না। তোরা দেশ না এই জন্য আর কি তোর খাবারটা পুরোটা নিজেও খাইতে মানে তোরা খাইতে পারছে না, ওরা খাইতে যাচ্ছে না। তো এটি ছিল ভাই আমার দ্বিতীয় ঘটনা। অনেক অনেক ধন্যবাদ সজীব আপনাকে। আপনার কাছে পরের বন্ধু সজীবের কাছে চলে যাবো, শেষ ঘটনাটা শুনবো আপনার কাছ থেকে, শুনি। আমি এখন যে ঘটনাটা বলবো সেটা আমার মামার সাথে ঘটে যাওয়া। তো আমার মামা আর কি পেশায় মাছ মৎস্যজীবী আর কি, মাছ মারে আর কি, সারা বছর মাছ মারে। আর নদীর পাশে বাড়ি তো সেজন্য মাছ মারে, রাত একটা না দুইটা না আর কি সারা রাত ধরে মাছ মারে। তো আমার আমার মামা আর কি, মামা এবং মামার সূত্রে যার বংশধর নানারা আছে সবাই আর কি জিন ছাড়ানো বা তাবিজ দেওয়া এগুলো আর কি করে থাকে। তো আমার মামা আর কি উত্তরাধিকার সূত্রে আর কি সেও জিন ছাড়াতে পারে। তো আমার মামা একদিন রাত্রে 12টার দিকে আর কি মাছ মারতে গেছে আর কি। মাছ মারতে যাওয়ার পরে সে মাছ মারতো আর কি শিব জাল দিয়ে। তো তখন আর কি মামার আর কি মাছ মারতে যাওয়ার পর মানে ফোন আসলো আর কি। ফোন আসার পরে যে পাশের এক গ্রাম থেকে ফোন আসলো যে তাদের পরিবারে একজনকে আর কি জিনে আসর করছে। তো আমার মামা যদি ঘর থেকে বের হতো তো যাওয়ার আগে আর কি ঘরটা আর কি সারা বাড়িটা বন্ধ করে দিয়ে যেত। তো সেদিন আর কি রাত্রিবেলা যাওয়ার সময় সে তার মনে ছিল না ঘরটা বন্ধ করতে। তো আমার মামা তাড়াহুড়ো করে তাড়াতাড়ি ওই যে বাড়িতে চলে যায়, যে বাড়িতে আর কি জিনে মহিলার আসর করছে সে বাড়িতে চলে যায়। যাওয়ার পরে আমার মামা আর কি ওই বসে তার সামনে বসে তাকে আঙ্গুলে আর কি যে ছোট আঙ্গুলটা আঙ্গুলে আর কি চাপ দেয় ধরে বলে যে তুই কে বা তোর নাম কি, কোথা থেকে এসো। সে আর কি কিছু বলে না, সে ভয় পায় না আর কি, বা তার কিছু হয় না। তো তারপরে মামা বললো তো হবে না, তোকে আর সে বড় একটি করতে হবে। তো মামা তারপর কি করলো, উঠানে আর কি বাড়ির উঠানে লাকড়ি দিয়ে সেখানে শুকনা মরিচ পোড়া দিল আর কি। পোড়াতে সে শুকনা মরিচের যে ধোঁয়াটা সেটা তার চোখে মুখে আর কি দেওয়া শুরু করলো। দেওয়ার পরে সে মানে একটু হইলো আর কি, মানে ভয় পেয়ে গেলো যে ঠিক আছে বলতেছি। তো মামা আর কি সরাই ফেলার পরে বললো যে বল কি, আগে তুই বল যে তোর বাড়ির দিকে যে আসলি আমাকে ছাড়াইতে, ওর কাছে ছুটাইতে, কিন্তু তুই তোর বাড়ির যে অবস্থা তুই জানোস যে তোর বাড়ি তুই বন্ধ করে আসলে বা তোর বাড়ির যে কোনো ঘটনা করতে পারে। তখন আমার মামা বলতে আমার ভয় দেখাস, আমি তো ভয় দেখাই না। তো আমার মামা বললো যাই তুই কি কর, তুই তোর নাম ঠিকানা বল। তো এটা বলার পরে না বলে আর কি অজ্ঞান হয়ে গেল, এই মহিলাটার অজ্ঞান হয়ে গেল। আর আমার মামা আর কি তো বুঝতে পারলো যে এই তো মানে ঠিক না, যেহেতু কিছু না বলে চলে গেল নিশ্চয়ই কোনো একটা ঘটনা ঘটবে। তার মামা আর কি বাড়ির দিকে রওনা হতে লাগলো, দৌড়াতে লাগলো আর কি। তো এদিকে আবার ঘটনা হচ্ছে আমার মামি বাসায় শুয়েছিল ওর ঘরে। তো আমার মামার রূপ ধরে আর কি ওই জিনটা আমার মামার রূপ ধরে আসছে আর এসে মামিকে ডাকতেছে, মামির নাম ধরে ডাকতেছে, নাম ধরে ডাকে বলতেছে তুমি বাহিরে আসো একটু। তুমি আসো ঘরে, না তুমি বাইরে তোমার কথা আছে। তো নদীর পারে তো নদীর সাইডে এখানে আসো, এখানে বসে বাতাসে বলে কথা বলি। তো আমি বলতেছি তুমি বসো আমি আসতেছি। তো এসে বলার পরে আমার মামা আর কি এদিকে আমার যে মামা আসল মামা সে আর কি দৌড়ে বাজাতে আসতেছে, সে তো আসার আগে আমার মামি আর কি উঠান থেকে বের হলো। বের হয়ে যখন ওই
যে বসে আছে জিন রূপ ধরে মানে মামার রূপ ধরে বসে আছে, তার কাছে যাওয়ার আগে আমার মামি দেখতে পেলো যে বাজার থেকে তার স্বামী দৌড়ে আসতেছে। তখন সে বললো, কিরে এখানে বসে আছে কে, আর আসতেছে, তাকায় দেখে কেউ নাই। দেখতেছে আমার মামা বাজার থেকে দৌড়ে আসতেছে। তখন আমার যে মামাকে বললো, তুমি কই গেছিলে? আমি ওই যে একজন ফোন দিছিল, তো সে বললো তার জিন ছাড়াতে হবে, তো সেখানে আমি গেছিলাম আর কি। তো বললো যে আমার ডাক দিল যে, না তো আমি তোমরা ডাকি নাই। তাহলে আমার ডাকলো কে? তখন মামা তার কি মামিকে সেই সব ঘটনাগুলো আর কি খুলে বললো যে এরকম এরকম আমি অমুক বাসায় গেছিলাম জিন ছাড়াইতে, সে আমাকে এরকম হুমকি দিয়েছে, সে আমার রূপ ধরে তোমার ক্ষতি করতে চেয়েছিল। তো আর কি সে আমি দেখতে পাচ্ছি আমি আসতেছি, সে আর চলে গেছে, আর তোমাকে কিছু করতে পারেনি। এসেছিলাম আর কি। সজীব চলে যাবে কিন্তু রয়ে যাব আমরা, কারণ আমাদের শুনি যুবরাজের প্রথম অভিজ্ঞতাটি। তো ভাই আমার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট থানা। তো আমি আজ আপনাদেরকে যেই গল্পটা শোনাবো সেটা হলো 2014 ঈদুল আজহার ঘটনা। তো গ্রামের বাড়িতে ঈদে তো প্রায় আত্মীয় স্বজন ভাই ব্রাদার শুভাকাঙ্ক্ষী প্রায় সকলেই ঈদের মৌসুমে গ্রামে যায়। তো এরকমই ঢাকা থেকে গ্রামে গেলাম। যাওয়ার পরে আমাদের যে গ্রামটা, আমার গ্রামের নাম হলো সামন্দেশা গ্রাম, শরীয়তপুর জেলায় এটা অবস্থিত গোসাইরহাট থানায়। তো সবার সাথেই আমাদের মোটামুটি একটা ফ্রেন্ড সার্কেল আছে, সবাই সবার সাথে খুব সুসম্পর্ক, এক জায়গায় দেখা হয়, কথা হয়। আর আমরা প্রতিবারই গ্রামে গেলে ভিন্ন ধরনের কোনো একটা ক্রিয়াঙ্গনের একটা ব্যবস্থা করি। তো এরকমই রোজার ঈদও ঈদুল ফিতরে আমরা চিন্তা ভাবনা করছিলাম যে বিবাহিত এবং অবিবাহিত যারা আছে তারা ফুটবল খেলবো। এর আগে ক্রিকেট বা বিভিন্ন ধরনের খেলা, ব্যাংলা, নৌকা বাইচের মতো প্রতিযোগিতাও আমরা অংশগ্রহণ করছি। তো এবার আমাদের চিন্তা ভাবনা হলো যে আমরা এবার একটু ভিন্ন কিছু করি। বলতে এবার চিন্তা ভাবনা করলাম যে আমরা কাবাডি খেলবো। তো কাবাডি খেলতে হলে গ্রামের বেশ কিছু লোকের প্রয়োজন হয়। তো আমরা চিন্তা ভাবনা করলাম যে বিবাহিতরা একটা টিম গঠন করব এবং অবিবাহিতরা আরেকটা টিম গঠন করব। তো যে কথা সেই কাজ। মোটামুটি এলাকার ভিতরে কিছু ভাই ব্রাদার আছে, তারা মাইকিং করে বিষয়টা জানাইলো, যাতে বিষয়টা খুব একটা ইন্টারেস্ট হয়, সকলে জানে। ওই জায়গায় গ্রামের কিছু সম্মানী ব্যক্তি যারা ছিল, ছোট ভাই, বড় ভাই, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী প্রায় লোকই ছিল। আমরা খেলাটার আয়োজন করব। তো ওই আগের দিন আর কি বড় আবহাওয়া, বৃষ্টির কারণে মাঠটা এমন একটা স্কুলের মাঠ, সামন্দেশে স্কুল মাঠটা এমন একটা পরিস্থিতি হলো যে ওই জায়গায় কাবাডি খেলার আয়োজন করা কিছুতেই পসিবল না। তেমন যাই হোক, কি আর করা, যেহেতু আগেই কথাবার্তা হয়ে গেছে, গ্রামের ময়মুরব্বী গো সম্মানেতে আমরা খেলাটার আয়োজন করি। তো আমার এলাকার যারা আছেন তারা হয়তো বা চিনতে পারবেন, বা এই ঘটনা যারা স্বচক্ষে দেখছেন তারা হয়তো বা জায়গাটার নাম বললে অনায়াসে চিনতে পারবেন। এটা হলো ওই যে সিকিম আলীর বাগান, যে জায়গাটা বলে গ্রামের ভাষায় আর কি বাগান বলা হয়। অতিরিক্ত ঘন গাছ থাকলে ওইটারে জঙ্গল বলে, এটা জঙ্গলই বললে চলে। তো ওই জায়গায় আমরা খেলার একটা পরিকল্পনা করার পরে সব মানুষের মাইকিং করে সেকেন্ড টাইম বলে দেওয়া হয় যে আমরা ওই জায়গায় খেলাধুলাটার আয়োজন করব। তো পরে গেলাম, যাওয়ার পরে খেলাধুলার আয়োজন করি। ঘটনাটা অ্যাকচুয়ালি আমার আর আমার ভাতিজার সাথে ঘইটা যায়। তো আমি তো তখন নব বিবাহ করছি, তো এই কিছুদিন আগে আর কি, খেলাটার কিছুদিন আগে নতুন বিবাহ করছিলাম। তো ওই জন্য আর কি আমার চাইছিল অবিবাহিত টিমে নেওয়ার জন্য। তখন বললাম যে আমি যেহেতু বিবাহিত, তাহলে আইন মোতাবেক এটা করা যাবে না। আমি অবিবাহিত না, যেহেতু আমি ম্যারিজ, তাহলে আমি বিবাহিত টিমেই খেলবো। তখন ওই টিমের একজন ক্যাপ্টেন বা লিডার যাই বলেন না কেন, ওইটার ভার আমাকে দেওয়া হয় এবং ভাতিজার ভারটা দেওয়া হয়
ওই মানে অবিবাহিত টিমে। তো বেশ সবকিছু মেনটেন করা টচের মাধ্যমে আমরা খেলাধুলা শুরু করি। খেলাধুলা শুরু করতেছি, ভালোই চলতেছিল খেলাধুলা। আমার টিমে আমার বিবাহিত কিছু বন্ধু বান্ধব ছিল, তাদেরকে নিয়ে টিম গঠন করে যখন ওই যে প্রতিপক্ষ অবিবাহিত দলের ছেলে আসে, ভালোই চলতেছিল, তারা আসতেছে, আমরা যেতেছি, প্লেয়াররা আউট করতেছি, তখন কোনো সমস্যা হয় নাই। তো খেলাধুলা করতে 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 আমার ভাতিজার, ওর নাম আনোয়ার হোসেন, ওর প্রাকৃতিক ডাক আসে। তো প্রাকৃতিক ডাকে সে বলে যে কাকা আমার তো প্রাকৃতিক ডাক আছে। গ্রামের বাসায় সরাসরি অল্প বয়সের ছেলে তো পোষাবই বলে যে আমার পোষাব করতে হবে কাকা, তো আমি পোষাব করবো। তো বলে রাখা ভালো, ওই যে যেই মৌকিমালির বাগানটা, ওইখানে বিশাল বড় একটা বটগাছ ছিল। তো বটগাছ থাকাকালীন সময়ে ও যখন পোষাব করতে যায়, তো আমরা তো দেখতেছি ও সিম্পলি পোষাব করে চলে আসছে, আমরা আবারও খেলার জন্য প্রিপারেশন নেই। তো নেওয়ার পরে আমাদের দলের থেকে আমি প্রথমত মানে ওই যে কাবাডি কাবাডি করে তাদের কোর্টে যাই। কোর্টে যাওয়ার পরে আরেকটু জিনিস লেসনারদের উদ্দেশ্যে বলে রাখা ভালো, যে আমার যে ভাতিজাটার কথা বলতেছি, ও কিন্তু দেখতে একেবারে মানে শুকনা চিকন চাকন দেহের একটা অধিকারী। ও এতটাই মানে চিকন, যেটা বললাম মানে ভাষায় প্রকাশ করার মতো না। তো যাওয়ার পরে ও প্রসাব করার আগ পর্যন্ত কিন্তু খুব ভালোই ছিল। তো আমি মোটামুটি যেই স্বাস্থ্য আছে, ও আমারে যে ধরে রাখবার মতো দুইজন ধরে রাখা সম্ভব না। তো গেলাম কাবাডি কাবাডি করে তাদের কোডের ভিতরে যখন যাই, তখন তার কয়েকটা মানে ওই যে অবিবাহিত যে টিমটা আমাকে ধরে কিন্তু ধরে রাখতে পারে না। তখনই আমার ভাতিজা পিছনের থেকে এসে আমার এমন ভাবে ধরে যে মানে আমার আর লড়ার মতো কোনো সিস্টেম নাই। তো আমি যতক্ষণ দম রাখতে পারছি, আমি অনেক চেষ্টা করছি। কাবাডি খেলার জন্য আমি মোটামুটি খারাপ প্লেয়ার না, মোটামুটি ভালো কাবাডির অভিজ্ঞতা আছে। তো ভাতিজা আইসা ফট করে আমারে ধরে, এমন ভাবে ও আমারে ধরলো, আমার কাছে মনে হইতাছে যে একটা পাথর আমার বুকের উপরে চাপা দিলে যতটুকু কষ্ট অনুভূতি হয়, ঠিক সেম ওরকম একটা কষ্ট আমি অনুভূতি করলাম। তো কাবাডি বলতে 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 যখন দম গেল গা, তখন তো যেহেতু আমি আউট, ও তো আমার ছেড়ে দেওয়ার কথা, কিন্তু বাট ও আমার ছাড়তাছে না। এখন আমি বলতেছি যে আনোয়ার তো সমস্যা কি স্যার, আমি তো আউট হয়ে গেছি, এখনও ছাড়স না কে? কয়, আজকে তোরে ছাড়মু না। আরে আশ্চর্য, তুই আমার তুই তাগারি করস, ঘটনা কি? কাকা তোর কি মাথা ঠিক আছে? কয়, আমি ঠিকই আছি। যখন ওই এই কথাগুলি বলে, তখন ওর কণ্ঠস্বরটা অত্যন্ত পরিমাণে ভারী হয়ে যায়। ঠিক আছে, তখন অবাক হই যে তুই এভাবে কথা বলতাছস, আমার সাথে বেয়াদবি করতাছস, কোনো সময় তো আমার সাথে এরকম বাজে ব্যবহার করস নেই, তুই এরকম করস কে? তখন ও সারে না দেখে ওর প্লেয়াররা, ওরে অবিবাহিত দলের প্লেয়াররা ওরে ধইরা টাইনা নিয়া অন্য জায়গায় নেওয়ার চেষ্টা করে। ও তো পুরা রাগ, ওরে আজকে সারমু না, ওরে ধরমু। ঠিক আছে, যাই হোক, পরে সারার পরে বিপরীত দলের খেলোয়াড়, ওই অবিবাহিত দলের খেলোয়াড়ের থেকে মানে ওই কাবাডি দিতে আসে আমার ভাতিজা। তো ভাতিজা আসার পরে ও কাবাডি কাবাডি করে। এখন ওই যে ও যে আমারে যেভাবে দছে, তাতে আমি মোটামুটি ভালো একটা ইনজুরি অনুভব করতেছিলাম, শারীরিকভাবে অসুস্থতা ফিল করতেছিলাম। আমি ওর কাছে যাওয়ার মানে সাহস পাইতেছিলাম না। তো আমার প্লেয়াররা ধরে ওরে রাখতে পারতেছে না। তখন একটা মানিজ্যতের ব্যাপার, চাচা ভাতিজার ব্যাপার, প্লাস খেলার ভিতরে হাত জয় আছে, ঠিক আছে, আমি মাইনা নিতেছি যে খেলার ভিতরে জয় পরাজয় নিয়ে খেলা। তারপরেও কোনো প্লেয়ার চায় না যে সে অনায়াসে হাইরা যাক। তো আমি ও যায় তারে ধরি। ধরার পরে উদয় ভাই অবস্থাটা এরকম হলো যে ও এমন ভাবে সিটকা মারছে, এর পাশেই একটা পুকুর ছিল, গ্রামের বাসায় পুকুরই বলে। তো পুকুরের ভিতরে কয়েকজন পড়লো, আমি পুকুরের পাড়ের থেকে ঘুরে ঘুরে পানির কাছে পড়ি, কিন্তু পানিতে যাই না। সবাই তো ওর সাথে খেলতে আর সাহস দেখায় না, ওরে তো মানে করা যায় না। গ্রামের মানুষের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেল যে ছেলেটা হ্যাংলা পাতরা, প্রথমে হাসাহাসি করছে যে চাচাই পারে না, আর এত একটা হ্যাংলা। যখন দেখছে যে প্রত্যেকেরই ও মানে কোনো কিছু কেয়ারই করতেছে না, ওই একা প্লেয়ার, আর কেউ খেলার মতো মুডে নাই, তখন সবাই বুঝতে পারছে যে এই জায়গায় ঘটনা একটা ঘটে গেছে। ঘটার পরে কি আর করার,
এখন গ্রামবাসী পর্যন্ত খেলা ওই জায়গায় সমাপ্ত রাইখা অরে ধরে আমিও শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে পড়ি, কারণ জিন জাতির গায়ে অনেক শক্তি, একটা মানুষের পক্ষে তার মোকাবেলা করা কিছুতেই পসিবল না। তো যাই হোক, ওরে ধৈরা মুইরা আনি। এখন ওই ভাতিজার আম্মু জিজ্ঞাসা করতেছে যে আমার ছেলের কি হয়েছে, ওরে এভাবে ধরাধরি করে তোর আনতাছিস, কেউ কি ব্যথা পেয়েছে খেলতে যা? এখন কি বলবো, মায়ের মন তো সান্ত্বনা তো দিতে হবে। বললাম যে না ভাবি, আসলে ব্যাপার ওইরকম কিছু না, ও আছে, ভালো আছে। পরে সবাই ওর মানে বাসায় যাওয়ার পরে ও এত ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে, ওর চোখগুলি লাল টকটকা, মনে হইতাছে যে ওর চোখ দিয়ে এখনই রক্ত ঝরবে। তো কি আর করার, ওরে তো সবাই রুমের ভিতরে নিয়া, হ্যাঁ, শিকল দিয়া তালা মেরা রাখছে, নাহলে কিছুতে ওরে থামানো যেতেছে না। তারপরে হইলো আমরা সবাই গ্রামবাসী বুঝতে পারছি যে আমরা আগেও যেহেতু অতীতে জানতাম যে ওই মকিমালির বাগানটা খুব একটা ভালো না, ওই জানার কারণে বুঝতে পারছি যে ওর সাথে ভালো কিছু হইতাছে না, হয়তো বরে জিনে আচর করছে। তারপরে যাই হোক, আমরা ওরে আটকে রেখা কবিরাজ ডাকতে যাই। তো প্রথম যে কবিরাজের বাসায় যাই তার বাড়িটা হলো কালীখোলা নামক একটা স্থানে, আমার গ্রামের যারা আছেন হয়তোবা তারা চিনবেন। লোকমান হেকিম করে তার নাম। তো ওনারে আনার পরে উনি জিজ্ঞাসা করলো তুই কই থেকে আইসোস, কিভাবে আইসোস কি, কিন্তু ওই যে জিনটা ওই কবিরাজ রে মানে কেয়ারই করতেছে না, তারে পাত্তা দিতেছে না। যখন সে মুখের কাছে গিয়া কানে কানে কথা বলবে, ওই কবিরাজটা আর কি লোকমান হেকিম কথা বলবে, তখনই সে বলতো যে আমার ভাতিজা যারা আর কি জিনে আচর করছে, এত জোরে একটা কষা চটকনা মাছে তার চেহারা একেবারে মানে লাল হয়ে খুব একটা খারাপ অবস্থা হয়ে গেছে। তো লোকটা তো বয়স্ক মানুষ, কান্নাকাটি তো আর করতে পারে না, তার অবস্থা খারাপ। তারপরেও সে চেষ্টা করছে, চেষ্টা করে সে আনসাকসেসই রয়ে গেল। তখন সে বলল যে ছেলের গাইজান কে আছে। তো আরেকটা মানে ছেলের গাইজান কে আছে বলছে, পরে ওর বাবা মা তোর মানে মুড ভালো না, ছেলে যেহেতু অসুস্থ। বললাম যে আমরাই আছি, এন কি মানে কবিরাজ সাহেব কি অবস্থা, বাতিজারে কিভাবে কি করা যাব? কবিরাজ বলল যে বাবা এটা আসলে আমার পক্ষে সম্ভব না। উনি আমাদেরকে একটা অ্যাড্রেস দিল যে গোসারাট জামে মসজিদের বড় একটা হুজুর আছে মুফতি সাহেব, উনি এরকম কাজ কাম করে, উনি চিকিৎসা করে। এটা আমার কাজ না, আমি মূলত ওই মানুষের অসুখ বিসুখ হলে ওইগুলি দেখি, জিনের কাজ ঠাস এগুলি খুব একটা আমি ভালো পারি না, তোমরা বরঞ্চ তার কাছে চলে যাও। তো তার পরামর্শ মোতাবেক তখন রাতের প্রায় 10টা বাজে, একটা ইমাম সাহেব তো বোঝেনি, এসারের নামাজ পুরা প্রায় ঘুমায়া যায়, তার কাছে গেলাম, গিয়া তারে লক করলাম, জাগালাম। সে আসতে আমাদের সাথে কিছুতেই রাজি হলো না। পরে আমি আর আমার চাস্তো ভাই অনেক রিকোয়েস্ট করার পরে সে আসলো। তখন যখন আসলো, আসার পরেই দূরের থেকেই কইতাছে যে তোরা কি কাজটা করলি, ওই যে আমার ভাতিজা বলতাছে তোরা কেন ওরে ডাকতে গেছোস, ওরে বলতো ওই যে মুফতি সাহেব যে আছে ওনারে ডাকতে গেছোস, এরকম একটা ইঙ্গিত দিতেছে। তো পরে কি আর করার, সে আইছে, আসার পরে গিয়া বইছে। যখনই মুফতি সাহেবর কাছে গেল, ওর চেহারার ভিতরে, ভাতিজার চেহারার ভিতরে একটা ভয়ঙ্কর মানে কিছু অনুভব করা গেল। ওর মুখ চোখ একেবারে মানে কালো হইয়া খুব খারাপ একটা অবস্থা। তো পরে আর কি করার, তখন ওই মুফতি সাহেব তারে জিজ্ঞাসা করলো যে তুই কই থেকে আইসোস, কি আশায়, কি বিষয়? এই ছেলেটা তো খুব নিরহ মানুষ, চিকন চাকন মানুষ, ও কি তোর বস সহ্য করতে পারে? ও তো বাঁচবো না তুই যদি ওর সাথে এরকম বস করে থাকোস। তো পরে ও বলল যে আমি তো ওর সাথে আসতে চাইনি, ওরা গ্রামে কাবাডি খেলার আয়োজন করছে, মাইকিং করছে, আমিও কথা শুনতে পাচ্ছি। যখন শুনছি যে আমার এরিয়ায় ওরা কাবাডি খেলবে, তখন আমার কাছে এটা আনন্দ লাগছে যে আমিও সকলের সাথে কাবাডি খেলাটা দেখব। বাট আমি খেলা দেখতে দেখতে খুব আনন্দিত হয়ে গাছের থেকে এইমাত্র নাইমা দাঁড়াইছি, আর দাঁড়ানোর মোতাবেকই ও আমার গায়ের উপরে প্রসাব করে দিছে। হ্যাঁ, তো এটা আমি শরীর নাপাক হয়ে গেছি, আমি ওরে কিছুতেই ছাড়বো না, আমি ওরে মেরে ফেলে তারপরে ওর বসের থেকে মানে মুক্তি দিব ওরে, আমি ওকে কিছুতেই বাঁচতে দিব না। এই কথা শুনে তো ওর বাবা মা হাউমাউ করে কাঁদা শুরু করছে যে আমার এত সুন্দর ছেলেটা আজকে এভাবে অকালে মারা যাব। তখন আমরা মুফতি সাহেবরে বলি যে
হুজুর যাই করেন একটা ভালো মন্দ করে দেন। তখন মুফতি সাহেব তারে কি করছে ওইসব তো আর আমরা বলতে পারবো না। কবিরাজ মানুষ দেখলাম যে ঝাড়ফুঁক দিতেছে, ঝাড়ু দিয়ে একটু লাড়াচাড়া করতেছে, করার পরে আমাদের কাছে ভালো লাগে না, ঝাড়ু দিয়ে 2টা পিটানো দিছে। তা আমরা ভাবি যে ও তো এমনি হ্যাংলা মানুষ, আর এরকম একটা বস করছে, পিটাইতেছে কি লিগে, ও তো মারা যাবে। কিন্তু যাই হোক আমরা তার কাজে বাধা দেইনি, যে যদিও এরকম করে সে তারে ভালো করতে পারে সেটা আমাদের জন্য আনন্দের ব্যাপার। তখন নাকি ওই জিনটা বলছে যে আমারে যদি, মানে ওই মুক্তি সাহেবের সাথে একটা চুক্তি করছে যে আমারে যদি 5 কেজি মিষ্টি খাওয়াইতে পারো তাইলে আমি ওরে সাইরা দিমু এবারের মতো, আর নেক্সট টাইম হয় কোনোদিন ওই মকিম আলীর জঙ্গলে আর যাইতে পারবো না। মানে বাগান বলছে, জিনটা বলছিল বাগানে ও যাইতে পারবো না। তো যাই হোক মুফতি সাহেব রাজি হয়ে গেল। রাজি হয়ে যাওয়ার পরে আমারে আর আমার চাস্তো বাইরে, আমরা যৌথ একটা পরিবার, খুব একসাথে এবারে সবার মিল মহব্বতের ভিতরেই থাকতাম। আমি আর আমার চাস্তো ভাই তখন ওই গ্রামের বাড়ি তো সচরাচর মিষ্টির দোকান ঠোকানো খুব একটা খোলা পায় না, পাওয়া যায় না। তো আমাদের থানা গোসারাট ওই জায়গায় গেলাম। তো আমাদের ভাগ্যটা অনেকটাই ভালো, তখন আনুমানিক রাতের 10:30 কি 11:15 বাজে, এরকম টাইমে আমরা ওই জায়গায় পৌঁছে গেলাম। মোটর সাইকেলে গেছিলাম, একটু আল্লি চলে যেতে পারছি। তো যাওয়ার পরে মিষ্টি ওই ও আবার ওই যে জিনটা আবার বইলা দিছে যে অমুক জায়গায় কালু নামের এক মিষ্টিওয়ালা মিষ্টি বিক্রি করে, তোমরা তার থেকে কিনবে এবং একদমে মিষ্টিগুলি ক্রয় করবা, কোনো দামাদামি করবা না, আর একটা মাটির হাড়িতে আনবা। তো যে কথা ওই কাজ মোতাবেক আমরা তাই করছি, একদমে আনছি, সবকিছুই ঠিকঠাক ছিল। থাকার পরে মিষ্টি নিয়ে আমরা আমাদের ওই যে বাড়িতে আসি। আসার পরে গ্রামের মহিলারা একটু সহজ সরল টাইপেরই হয়, ওরকম কিছু একটা বোঝে না, ঠিক আছে। তো ভাবলো যে ওই তো জিনেই খেয়া ফেলাইবো, তাহলে যেহেতু বাচ্চা কাচ্চা আছে 4-5টা মিষ্টি উঠে রাখি, ওরা কানলে কাটলে যাতে দিতে পারি। তো ওই রকম চিন্তা ভাবনা করে আমার ছোট ভাইয়ের বউ ও করলো কি, ছোট ভাই বলতে মানে মামাতো ভাই হয়, ও খবর পেয়েছে ওর বউ কয়েকটা মিষ্টি লুকিয়ে রাখছে। লুকিয়ে রাখা তোর জিনের সামনে নিয়ে যখন মিষ্টি দিছে, তখন জিনটা বলতেছে যে মিষ্টি তো 5 কেজি দেওয়ার কথা ছিল, তুই মিষ্টি কেন কম দিছস, মিষ্টি তো এই জায়গায় 250 গ্রাম কম আছে। এটা শুনে তো সকলে অবাক যে মিষ্টি আবার কম থাকবে কিভাবে, মিষ্টি তো 5 কেজি দিছি। তখন ওই বউটা ডরে ভয়ে বলছে যে এই ব্যাপার। তখন ওই জিনটা মুফতি সাহেবের বলছে যে ওই আমার পরিপূর্ণ 5 কেজি মিষ্টি প্রয়োজন, ওইটা যদি দেন তাহলে আমি ওর থেকে যাব, নাইলে যাব না। যাই হোক তখন ওই মিষ্টিগুলি বাই করে তারে দেওয়া হয়েছে। উদয় ভাই ও কিভাবে যে মানে 1 কেজি মিষ্টি 30 থেকে 45 সেকেন্ডের ভিতরে ও খেয়ে ফেললো, এটা দেখে সবাই হতবাক। ও পাবলিকে তো মানে বুঝতে পারতেছে না যে এরকম একটা হ্যাংলা মানুষ 45 সেকেন্ডের ভিতরে 1 কেজি মিষ্টি কিভাবে খায়। ও শুধু ধরলো আর খাইলো। তো যাই হোক খাওয়ার পরে মুক্তি সাহেব তাকে জিজ্ঞাসা করলো যে তুই যে যাবি এটার প্রমাণ কি। তখন আমাদের বাড়ির পাশে আবার একটা সাকুর সাথে বট গাছ ছিল, সরি ওই তুলা গাছ ছিল আর কি। তুলা গাছে বলছে যে আমি যাওয়ার সময় ওই তুলা গাছের ডাল ভেঙে তারপরে যাব। তো এরপরে মিষ্টি খাওয়ার পরে তুলা গাছের ডাল ভাঙ্গা পড়া পাইছি আমরা সকালে, ঠিক আছে। তো ওই কিছু তাবিজ তোমার দিছিল আর পানি পড়া দিছিল। তার প্রায় 1 সপ্তাহ পরে ভাতিজা আল্লাহর রহমত সুস্থ হয়েছে, এখনো আছে, ভালোই আছে, ঠিক আছে। তো ওর জন্য সবাই দোয়া করবেন। এই ছিল আমার প্রথম ঘটনা। অনেক অনেক ধন্যবাদ বন্ধু যুবরাজকে তার প্রথম অভিজ্ঞতাটি। এর ঘটনাটা আমরা আবার যুবরাজের কাছ থেকে শুনি। তো এখন আমি যে ঘটনাটা বলবো সেটা 2015 সালের ঘটনা। আমাদের গ্রামের বাড়িতে দোকান ছিল, ব্যবসা প্রতিষ্ঠান ছিল। তো আমি আর আমার বাবা ওই জায়গায় ব্যবসা বাণিজ্য করতাম। তো বাবা ছেলে ব্যবসা বাণিজ্য করলে যা হয় আর কি, সম্পর্কটা খুব একটা ভালো থাকে না। তো বাবার সাথে রাগ করে গ্রামে থেকে শহরে চলে আসি, এসে হকারির লাইফ শুরু করি। বেশ ভালোই দিনকাল কাটতেছিল, কোনো অসুবিধা ছিল না। তো আমার তখন আমার ওয়াইফ সন্তান সম্ভাবনা ছিল, প্রেগনেন্ট ছিল। তো আমি ঢাকা আসার প্রায় 15 থেকে 17 দিনের মাথায় খবর আসে যে আমার ওয়াইফের ছেলে হবে। তো আমি তখন ঢাকা
উত্তরা হাউস বিল্ডিং থাকি। তো বাচ্চার মামা আবার থাকতো নতুন বাজার। বাচ্চার মামারে আমি ঘটনাটা বলি যে এই ব্যাপার, আমাদের তো নতুন অতিথি আসতেছে, তাহলে আপনি ভাইয়া দেশে যাবেন না? উনি আমার বড় ছিল আর কি, আমার ওয়াইফের বড় ভাই। তো খবর পেয়ে বললো, যেহেতু তুমি দূরে আসো তাহলে তুমি কাছে আসো, একসাথে পরে বাড্ডা থেকে যামনে। তো আমাদের সাথে এরকম কন্ট্যাক্ট হলো। কন্ট্যাক্ট হওয়ার পরে আমরা মধ্য বাড্ডা ওভার ব্রিজে দেখা করি। দেখা করার পরে দক্ষিণ বাড্ডা আমার খালা মামা অনেকে আসছিল, সবার কাছে বলছি, দোয়া চাইছি। চাওয়ার পরে তাদের থেকে দোয়া ভালোবাসা নিয়ে গুলিস্তান যাই। গুলিস্তান যাওয়ার পরে কিছু মার্কেট টার্কেট করি। করতে করতে মানে একটু আসর আর মাগরিবের যে মাঝামাঝি একটু বিকাল টাইম, ওই টাইমে আমরা এই জায়গা থেকে বাসে উঠি। তো বাসে উঠে আমাদের বাড়ি যেহেতু বলছি শরিয়াতপুর মাওয়া দিয়া যাইতে হয়, তো মাওয়া ঘাটে ইলিশ মাছ দেখতে পাই। ইলিশ মাছ দেখতে পাই। তো ইলিশ মাছ দেখে অনেকদিন যাবৎ বেচালার মানুষ, তো ইলিশ মাছ খাওয়া দাওয়া ওইভাবে হয় না। মাছগুলিও খুব সুন্দর সাইজের ছিল, পদ্মার ইলিশ। আমি 2টা মাছ ক্রয় করি। তখন আমার ওই যে বোনের বড় ভাই আর কি, ভাই সাহেব, উনি আমাকে নিষেধ করে যে দেখ, এখানে যেহেতু মাগরিবের উক্ত ক্রস হয়ে গেছে, তাহলে ইলিশ মাছ কেনার কোনো দরকার নেই। ইলিশ মাছ নিস না, রাস্তায় যায় ঝামেলা হইতে পারে। বললাম যে ভাইয়া, বহুদিন ধরে সরিষা ইলিশ খাই না, অনেক ইচ্ছে হইলো, আর মাছগুলি যেহেতু সাইজ ভালো সস্তা আছে, তাহলে নিয়েই নেই। তো নিতে নিতে যখন মাওয়া শিমুলিয়া ঘাটের থেকে মাঝিকান্দি ঘাট আমাদের যেতে হয়, ওইখানে যাব, মাঝামাঝি অবস্থায় শুনতে পাই খবর আসে যে আমার ছেলে হয়েছে। তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে খুব খুশি মনে বাড়ি যেতেছি। যাওয়ার পরে যখন ওই যে শিমুলিয়া ঘাটের থেকে মাঝির ঘাট কান্দি নামি, তখন বলল যে মিষ্টি এই জায়গার থেকে, মানে আমার ওই যে সমন্দি বলতেছে যে মিষ্টি এই জায়গার থেকেই কিনো, এন থেকে কিনলে ভালো হবো। তো আমি জিজ্ঞাসা করলাম কয় কেজি কিনবো? পরে কয় প্রথম অবস্থায় 5 কেজি মিষ্টি কিনো। তো যেই কথা সেই কাজ, মিষ্টি কিনলাম। তো আমাদের ওদের এলাকায়, ওদের বাড়ি আবার বইলা রাখি লেসনারদের উদ্দেশ্যে, যারা চিনেন, যারা শরীয়তপুর জেলার আছে তারা হয়তো চিনতে পারবেন। ওদের বাড়িটা হলো শরীয়তপুর জেলার ডামুড্ডা থানার আওতায় মডেরাট, ওদের পোস্ট অফিস বাহেরচর গ্রাম। তো ওই জায়গায় মডেরাট এসা গাড়িতে নামলাম। তখন যোগাযোগ ব্যবস্থা এতটা ভালো ছিল না, ওই এলাকাটা একটু নিম্নমানের ছিল, রাস্তাঘাট খুব একটা পাকাপোক্ত ছিল না। যে বিধায় মডেরাট আসার পরে আর গাড়ি পেলাম না। তখন রাত আনুমানিক 10:30টার মতো বেজে গেছে আর কি, ওই মডেরাট যেতে যেতে। তো এখন আমার ভাই সাহেব বলতেছে যে এত রাত্রে ইলিশ মাছ দিয়া যাওয়ারও, মানে ওই দিকে গেলে একটা আদি যুগের একটা হিস্টোরি আছে। যাই হোক, আমি সেটাও বলি। ওই জায়গায় একটা লোক নাকি কোনো সময় নামাজ কালাম পড়তো না, আমি নামটা বলবো না। নামাজ কালাম পড়তো না বিদায় যখন মারা গেছে, তখন হুজুররা বলছিল যে এই লোকটারে পিছনে রাইখা জানাজা দেওয়া হোক। কিন্তু হুজুরের কথা তার আত্মীয় স্বজন বা সমাজ মানে নেই। কয়েকটা হুজুরে তার জানাজা পড়াতে ইচ্ছুকও ছিল না, কারণ সে কখনো নাকি ভালো কাজও করে না এবং নামাজ তাকে কেউ পড়তে দেখে নাই। তাকে যদি কেউ 500-1000 টাকা দিত, তারপরেও সে নামাজ পড়তো না। তো যাই হোক, কত দূর আর আগালাম না। তো নামাজ পড়তো না বিদায় তার সামনে জানাজা দিয়ে রাখার পরে তার লাশটা, যেমন তারে এশারের আয়োজনের বাত এশার মাটি দেওয়া হয়েছে, মাটি দেওয়ার পরে তার লাশটা তো কবরে শোয়া দিল। সকালে ভোরে যখন ফজরের নামাজ পড়তে যাবে, তখন তার লাশটা দেখা মানুষ ভয় পেয়ে গেল। ভয় পেয়ে একটা লোক মারাই গেছে। এরকম প্রায় 5-7 দিন এরকমই চলতেছিল। চলার পরে বড় একজন মাওলানা দ্বারা ওই জায়গায় দোয়া দুরুদ করা ওই জায়গাটা বন্ধ করা যা বলে, তো ওই জায়গাটা বন্ধ করছে। যাই হোক, আমার আলোচ্য বিষয় সেটা না। এখন আমার শ্বশুর বাড়ি যাইতে হইলে ওইটাই একমাত্র রাস্তা, এর বিকল্প কোনো রাস্তা নেই। রাত্র অনেক হয়ে গেছে, এখনো নাকি ওই জায়গায় মানুষ মানে কিছু না কিছু দেখতে পায়। তো কি আর করার, আমরা যাইতেছি দোয়া দুরুদ পড়তে পড়তে যাইতেছি।
যাওয়ার পরে যখন ওই জায়গাটায় যাব, ওইটা মানে আমি যেহেতু ওই দেশের জামাই, আমি ওরকম তো কার বাগান বা কি ওইটা খুব একটা ভালো বলতে পারবো না। একটা বাগান, বাগান বলতে জঙ্গল, খুব ঘন গাছগাছালি। ওই জায়গায় একটা তাল গাছ ছিল। তাল গাছের থেকে আমরা একটা মহিলার কান্দা শুনতে পাই। লাগতেছে যে হাউমাউ করে কান্দাছে, হয়তো কিছু একটা হয়ে গেছে। এখন আমি আমার ভাই সাহেবরে জিজ্ঞাসা করতেছি যে ভাই আপনি গো গ্রামে এত রাত্রে কে কান্দে? কয় বেটা তুমি কথা আর কইও না, তোমারে কইলাম যে ইলিশ মাছ নিও না, জায়গাটা খুব খারাপ, আর লইছো মিষ্টি ঠিষ্টি, এখন তো যাইতে আমাকে কষ্ট হয়ে যাবো। কই দূরও একটা বৃদ্ধ মহিলা কানতেই পারে, হয়তো বা তার কোনো কষ্ট আছে মনে, তার সাথে মিষ্টি আর ইলিশ মাছের তো সম্পর্ক নেই। তো যখন আস্তে 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 হাঁটতে হাঁটতে ওই গাছটার কাছে যাই, তখন দেখতে পাই যে একটা বৃদ্ধ মহিলা না, বৃদ্ধ একটা পুরুষ মানুষ। কিন্তু ওই যে যখন কান্নাকাটি করছে তখন সুরটা কিন্তু মহিলার পেয়েছিলাম, এই জন্য বলছিলাম যে বৃদ্ধ মহিলা কান্দাচ্ছে। পুরুষ মানুষ লাভ দেয়া নামছে। তার উচ্চতাটা যে আহামারি, হয়তো আমরা অনেকে গল্প শুনি যে গাছের চাইতে বেশি লম্বা হয়, এই হয় সেই হয়। আমরা যারা দেখছি তার উচ্চতা সর্বোচ্চ 9 ফুট 5 ইঞ্চির মতো হইতে পারে আনুমানিক। খুব যে আহামারি লম্বা তাও না, তবে আমরা যেহেতু 5.5 ফুটের মতো উচ্চতা, আমাদের চেয়ে অনেক লম্বা ছিল। তো লম্বা থাকার পরে খুব এমনি চেহারা যে আহামারি খারাপ তাও না, বা খুব একটা সুন্দর তাও না, এরকম একটা পর্যায়ে নাইমা বলতাছে অনেকদিন যাবত মিষ্টি খাই না, অনেকদিন যাবত মাছ খাই না, দে আমাদেরকে মাছ দে। এখন আমার সম্বন্ধী ভয়ে কাঁপাকাঁপি শুরু করছে, ভয়ে কাঁপাকাঁপি শুরু করছে। আমি বলতেছি কাকা আপনার মিষ্টি হয়তো 2-1টা দিতে পারি, যেহেতু আমার ছেলে হইছে, মাছ দেওয়ার তো কোনো মানে কথাই নেই, কেন আপনার আমি মাছ দিব, মিষ্টি খাবেন? তখন উদয় ভাই হয় কি, ও যে ওই যে হুজুরের বেশটা ওইটা চেঞ্জ করা ও একটা ভয়ঙ্কর চেহারায় রূপান্তরিত হয়ে যায়। তো আমার ভাই সাহেব দেখা বিষয়টা মানে সেন্সলেস হওয়ার অবস্থায়, তখন আমি তারে সাহায্য করে, আমি নিজেও একটু ভয় পাইতাছি, কারণ এরকম একটা জিনিস হঠাৎ করে, খুবই ভয়ঙ্কর চেহারা, নাকটা অনেক বড় ছিল, মানে এটা বইলা বুঝানোর মতো না, অনেক ভয়ঙ্কর একটা চেহারা ছিল। তো তারে আমি সাহস দিয়া ধইরা রাখছি, কারণ সে সেন্সলেস হয়ে গেলে এই রাইতে তারে নিমু কেমনে আর কি করবো কেমনে। তারপরে দেখলাম আমার সাহসে একটু দাঁড়াইলো। এখন মাছের মানে যে প্যাকেটটা ছিল, পলিটা ছিল, ওইটা ছিল আমার হাতে, মিষ্টির প্যাকেটটা তার হাতে দিছি। তো এখন ও মাছ নেওয়ার জন্য আমার লগে খুব মানে একটা সহিংসতায় জড়ায় গেছে। তর্ক বিতর্ক করতে করতে ও আমারে ধাক্কা মেরা বেড়ের দিকে ফালায় দিল। আমারও মেজাজ গরম হয়ে গেল, কারণ ছেলেরে দেখতে যেমন, তখন ও জিন জাতি না কি জাতি ওরকম কিছু আমার মাথায় ভিতরে কাজ করে নাই। আমি ওর সাথে হাতাহাতিতে জড়ায় গেলাম। জড়ায় যাওয়ার পরে আমার মানে ওই যে বাইসাব, সে শুধু বলতে আছে যে যুবরাজ যেও না, যুবরাজ যেও না, বিষয়টা কিন্তু ভালো না, কে হনে কার কথা। তো আমার বেড়ের মধ্যে নামে ও চুবায়, আমার মনে আছে যে আমি 2-3টা ঘুষি দিতে পারছি, এরপরে আর ও তো জিন জাতীয়, ওর সাথে তো আর শক্তিতে পারা যায় না। ও আমার ইচ্ছার মানে চুবাইতাছিল, গ্রামের ভাষায় যেটা বলে পানির নিচে ডুব দেওয়াইতাছিল। তো এটা দেখা ওই বাইসাব চিল্লা মানে একটা চিৎকার মারলো, রাগ দোয়াই দিল। পরে গ্রামের অনেক মানুষ সেখানে চলে আসলো। গ্রামের ভিতরে কিন্তু আবার একটা মিল মহব্বত থাকে, হয়তো আমরা ঢাকা শহরে যারা বিপদে পড়ি, এক ঘরের বিপদ আরেক রুমে দেখে না, তো গ্রামের ভিতরে কিন্তু এই ভালোবাসা মহব্বতটা কাজ করে। তো সবাই আইসার পরে ওই জিনিসটা অদৃশ্য হয়ে গেল। বাইসাপরে জিজ্ঞাসা করলো কি সে ঘটনা, সে সম্পূর্ণ খুলে বললো যে এই ব্যাপার, ওর থেকে মাছ চাইছে, ও মাছ দেন এদিকে, ওর সাথে মারামারি করছে, ও তো আর পারবো না, তো এই অবস্থা। তো আমি তো আদা মারার মতো হয়ে গেছি, খালি এইটুকু উপলব্ধি করতে পারছি যে আমার হাত পাও ধরে কেউ আমার পানির থেকে উঠায়। এরপরে আর আমি কিছু বলতে পারবো না। মনে অনেক আনন্দ ছিল, ছেলে দেখতে যাব, যেহেতু বাবা হয়েছি, কিন্তু তার হইল না। হইল না বলতে পরে আমার নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর কি হয়েছে না হয়েছে তত একটা বলতে পারবো না। কবিরাজ নাকি আনছে, এগুলি আমার শোনা কথা, আমি
মানে এই ছিল আপনার দ্বিতীয় ঘটনাটি। ঘটনাটা আরেকটু আছে, ঠিক আছে, মানে বলতে পারবো না। বরার মানে ওই ফকির কবিরাজ দিয়া ভালো হওয়ার পরে যখন আমার সেন্সটা ফিরে আসে, তখন আমি রাত্রে স্বপ্নে দেখি ভালো আর সুস্থ আর সজ্ঞানে যখন স্বাভাবিক জীবনযাত্রায় শুরু করি, তখন স্বপ্নে দেখি ও বলতাছে যে তোরে আইস পাই আর কালকে পাই, তোর 12টা বাজামো, তোর কাছে ইলিশ মাছ খাইতে চাইছি, তোর ছেলে হয়েছে হে আনন্দ, আমারে ইলিশ মাছটা খাওয়াইতে পারতি, কিন্তু তুই আমারে ইলিশ মাছটা দেশ নাই, তো তোরা আইস পাই আর কালকে পাই সারমো না। তো এখন যদি আমি আমার শ্বশুর বাড়ি যাই, তাহলে কখন ওই আসরের রক্তের পরে অন্তত পক্ষে ওই দিকে যাই না। ওই জিনিসটা সবসময় আমার ভিতরে কাজ করে। এইভাবে আর কি, যাই হোক এখন পর্যন্ত বাইচে আছি আল্লাহর ইচ্ছায়। এই ছিল ভাই আমার দ্বিতীয় ঘটনা। ধন্যবাদ যুবরাজ, তার কাছ থেকে আমরা শুনলাম বেশ কিছু সাথে একটু পরিচিত হয়। কি নাম ভাই তোমার? মোহাম্মদ নাসির। জি, নাসির কোথা থেকে এসেছেন এবং কি করেন? মালিবাগ থেকে এসেছি, আমি পেশায় ড্রাইভিং করি। ওকে নাসির, সো নাসিরের কাছ থেকে আমরা প্রথম স্টোরিটা শুনি। যে আমি আপনাদের মাঝে যে গল্পটা উপস্থাপন করব সেটা হচ্ছে আমার নিজের সাথে, প্লাস হচ্ছে আমার ওই কাকাতো ভাই। তো কাকাতো ভাই, তার আগে একটা কথা বলে নিই যে আমাদের বাড়ির সামনে একটা ছোট্ট একটা বিল আছে, যেখানে আপনার গ্রামের প্রায় মানুষই মাছ ধরে জীবিকা নির্বাহ করে। তো কাকার সাথে, ওই কাকাও মাছ ধরে, তো কাকার সাথে একদিন সন্ধ্যার পরে যে ওই বড়শি দিয়ে যে মাছ ধরে, তো সেই ক্ষেত্রে রাত্রিবেলায় আপনার ওই বড়শিতে আদার দিয়ে আসতে হয় যে মাছ ধরার জন্য, তো সেগুলো সকালে গিয়ে নিয়ে আসে। তো একদিন আমি কাকার সাথে ওই সন্ধ্যার পরে গেলাম। তো যাওয়ার পরে কাকায় বড়শিতে আদার দিচ্ছে, আদার বলতে ব্যাং, যে ব্যাংটা বড় মাছ ধরার জন্য বড়শিতে ব্যাং দিয়ে আসে। তো সেই ব্যাং দিয়াতে গেছি ওনার সাথে। তো ওনার সাথে যাওয়ার পর আমি নৌকার এক পাশে বসা আর আরেক প্রান্তে আমার কাকা। তো কাকাটা বড়শিতে আদার দিচ্ছে, তো আমিও বসে বসে দেখতেছি যে কিভাবে দেয়। তো হঠাৎ তখন প্রায় 8টার মতো বাজে। তো তখন হঠাৎ করে মানে বড় একটা মাছ, ওটা যেন পানিতে শুধু লাফাচ্ছে, আমাদের চারপাশে বারবার শুধু লাফাচ্ছে। তো আমার কাকা যাচ্ছে ওটাকে ধরবে। তো ধরার জন্য যখন মানে বারবার চেষ্টা করে, উনি আবার চলে যায়, মাছটা আবার মানে পানির অনেক গভীরে চলে যায়। তো আবার যখন কাকা সেম কাজ, ওই আদার দিচ্ছে বড়শিতে, তো উনি শুধু আমাদের মানে নৌকার আশেপাশে ওই বড় মাছটা মানে শুধু ছটফট করে। তো আমার কাকা এক কাজ করলো যে ওটাকে ধরবে। তো কাকা বড়শিতে আদার বন্ধ করে দিয়ে ওই মাছটাকে ধরার জন্য একটা, আমরা ফসকা বলি, এখন বাইরে সবাই কি বলে জানি না, আমাদের গ্রামের ভাষায় ফসকা বলে। ফসকা যেটা হচ্ছে বড়, ওটা অনেক মানে আগাটা অনেক দাঁড়ালো, তো সেটা দিয়ে ওটা ধরবে আর কি। তো কাকা বড়শিতে আদার বন্ধ করে দিয়ে সেটাকে ধরার চেষ্টার জন্য বসে আছে, যে কখন আবার আসবে আর কখন আমি এটাকে ধরবো। তো আমরা দুজন বসে আছি, এখন আর কোনো শব্দ নাই বা মাছ দেখা যাচ্ছে না। তো কাকা বললো থাক, এটা হয়তো চলে গেছে দূরে, তো আমরা আবার বড়শিতে আদার দিই। তো বড়শিতে আদার দেওয়ার জন্য যখন আবার সে ওই বড়শিতে আদার দিচ্ছে, তো ঠিক সেই সময় আবার ওই মাছটা নৌকার চারপাশে এরকম করছে। তো মাছটা এরকম করার কারণে আমাদের সমস্যা হচ্ছে, মানে বড়শিগুলা লড়াচড়া করছে, নৌকাটা দুলতেছে। তো কাকা বললো সব বাদ, এখন এই মাছটাকে যেভাবে হোক ধরতে হবে, তাহলে আমাদের কালকে মাছ হোক বা না হোক কোনো সমস্যা নেই। তো কাকা এখন করলো কি, মানে জাল ছিল নৌকাতে, জাল ছিল বড় জাল, যে এটা দিয়ে ইয়া করবে। তো অন্ধকার, আমার হাতে আপনার আমরা কুপি বলি আর কি, ওই দুধের ডিব্বাতে ইয়া করে ওটা দিয়ে আর কি একটা কুপি বানানো, কেরোসিন দিয়ে জ্বালায়। তো সেটা আমার হাতে সুন্দর করে ধরাই দিল যে যেদিকে ইয়া করবে সেদিকে ধরবি। তো মাছটাকে ধরার জন্য আমি কুপিটা ওইভাবে ধরে থাকি, কিন্তু কখনো দেখা যায় না। যখন আমরা বড়শিতে আদার দিতে থাকি ঠিক তখনই তাকে দেখা যায়। তো কাকা বললো আমি মাছে আদার দিব, যখন তাকে দেখা যায় তুই সেদিকে আলোটা ধরবি। তো আমি কাকায় এক হাতে মানে আদারের দিতেছে না, আদার দেওয়ার ভান করতেছে জানে ওটা আসে। তো কাকায়ের এক হাতে জাল ইয়া করা আর হচ্ছে বড়শিটা লড়াচড়া করতেছে। ঠিক সেই সময় মাছটা মানে লড়াচড়া দিছে। তো লড়াচড়া দেওয়ার কোনো কাকা করছে কি, জালটা ফেলার পরে জালটা অনেকক্ষণ মানে 2-3 মিনিট রেখে দিল, মাছটা বাঁচছে কিনা বা জালটা টানতেছে, কিন্তু জালটা অনেক টাইট, জালটা মানে উপর দিকে উঠতেছে না। তো কাকা বলতেছে হয়তো কিছু আটকাই গেছে, আমি নিচে নেমে দেখি যে মাছটা পড়ছে কিনা, কিন্তু এটা আসতেছে না কেন। তো
তো কাকা করলো কি, মানে শার্টটা খুলে শুধু লুঙ্গিটা পরে নিচে নামলো। তো নিচে নামার পরে কাকা পানিতে ডুব দেয়। ডুব দেওয়ার পরে জালের চারপাশ ঘুরে কিছুই নেই, কিন্তু জালটা আমাকে টানতে বলে, আমি টানি কিন্তু আসে না। তো ঠিক সেই সময় কাকা আবার ডুব দিল। ডুব দেওয়ার পরে এখন কাকার উঠে না, মানে 2-3 মিনিট হয়ে যায় কাকা উঠতেছে না। আর তখন আমার একটা ভয় হচ্ছে যে কাকা নিচে কোথাও আটকে গেল কিনা, বা কোনো সমস্যা হলো কিনা, মাছটা তাকে কোনো সমস্যা করলো কিনা। তখন আমার ভয় হতো, মানে খুব ভয় হইতেছে, আমি কান্না করতেছি। তো হঠাৎ করে দেখি মানে জাল থেকে, মানে আমাদের নৌকা থেকে বেশ কিছুক্ষণ, মানে বেশ কিছুটা দূরে মানে কাকার হাত উপর দিকে দেখা যাচ্ছে। তো হাত উপর দিকে দেখা যাচ্ছে। আমি নৌকাটা মানে চালাতে পারি না, বাট মানে যতটুকু পারছি আমি কাকার কাছে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু না, কাকা যতই সামনের দিকে যাই কাকার হাত আর দেখা যায় না। তো আমি আবার মানে তখন ভয় পেয়েছি, মানে কান্না করতেছি, এটা কি মানে কি হইতেছে, কাকা উঠতেছে না কেন, বা কাকাকে দেখা যাচ্ছে আমি গেলেই সে কেন মানে কেন চলে যায়। তো হঠাৎ করে আবার দেখি অন্যদিকে কাকার হাতটা বেশি উঠছে। তো আমি আবার সেদিকে নৌকা কষ্ট করে নিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু আমি যখনই সেদিকে নৌকাটা যেতে চাই তখনই তাকে দেখা যায় না। তো আমি তখন কান্না করতেছি, আমি কাকাকে খুঁজে পাচ্ছি না। তখন অনেক চিল্লাইতেছি, চিল্লায় কান্না করতেছি। তারপরে একটা মাছ আর কি, ওই যে আগের মতো বড় মাছ, সেই মাছটা আমার নৌকার চারপাশে ঘুরতেছে, কিন্তু কাকার কোনো মানে কাকা যে ডুব দিছিল মাছটা ধরার জন্য, কাকাকে আর দেখতে পাচ্ছি না। হাতটাও আর দেখা যাচ্ছে না। যখন হাতটা দেখা যায় তো, কিন্তু এখন হাতটাও দেখা যাচ্ছে না, কিন্তু মাছটা আমার নৌকার চারপাশে ঘুরতেছে। তো তখন আমার আরো ভয় হইতেছে যে মাছটা মনে হয় কাকাকে নিয়ে গেছে বা আমাকেও নিয়ে যাব। তখন ততটা বুঝি না, কিন্তু সেই সময় অনেক চিল্লাইতেছে, কে আছেন বাঁচান, বা কে আছেন আশেপাশে, আমাকে মানে আমাদেরকে নিয়ে যান, আমি কাকাকে খুঁজে পাচ্ছি না। ঠিক সেই সময় মাছটা যখন আবার আমার নৌকার পাশে আসে, তখন আমি ভয়ে মানে নিচে বসে যাই, নৌকার ভিতরে মানে বসে যাই। ঠিক সেই সময় অন্য আরেকজন মাঝি যে আমাদের আশেপাশে দিয়ে আসতেছিল, তো সে আসতেছে, আয়সা বলতেছে, কি হয়েছে, কান্না করতেছিস কেন? তো আমি কইলাম যে যে আমার কাকা মাছ ধরার জন্য পানিতে নামছিল, কিন্তু কাকা আর উঠতেছে না। কিছুক্ষণ পর পর তার হাতটা আমি দূরে দূরে দেখতে পাচ্ছি, কিন্তু যখনই আমি হাতের কাছে যাই কিন্তু তাকে আমি খুঁজে পাই না, সে চলে যায়। কিন্তু এখন মাছটা আমার চারপাশে ছিল, বাট আপনি আসার পরে আমি মাছটাকে দেখতে পাচ্ছি না। তো কাকা দেখে যে মানে আপনার প্রজেক্ট বলতে মানে যে পুকুরের মতো থাকে, পাড়ের মতো, দ্বীপের মতো আর কি। তো এখানে অনেক কচুরি পানা ছিল, সেই পানার উপরে কাকা পড়ে আছে ভিজা অবস্থায়, মানে শরীর পুরাটাই ভিজা, সেইখানে পড়ে আছে। তো আরেকটা যে মাঝি আসছে, ওনাকে চিনি না, তো উনি তার কাছে গিয়ে তাকে উঠায়, কিন্তু সে কোনো কথাবার্তা বলে না। তার শরীর এতটা ঠান্ডা, মানে বরফের মতো ঠান্ডা। তো তাকে ধরে নিল, নৌকাতে উঠালো। আমরা আপনার বাড়ির দিকে রওনা হলাম। বাড়িতে যাওয়ার পর উনি কোনো কথাবার্তা বলে না। তো একটা মুরব্বী মহিলা ছিল, উনি এসে ওনার কানের কাছে কি একটা পড়লো, উনি আস্তে আস্তে লড়াচড়া কথা বলতেছে। তো কথা বলার পর উনি আমার দিকে শুধু তাকায় আছে, যে কাকাটা ছিল উনি শুধু আমার দিকে তাকায় থাকে, তাকায় শুধু কি যেন দেখে, কিন্তু কিছু বলে না, কোনো কথা বলে না। যখন আমি কাকাকে গিয়ে মানে ওই মুরব্বী মানে দাদিটা বলতেছে তুমি ওকে ধরো, আমি যখন ওকে মানে কাকাকে হাত দিয়ে ছুলাম, সে কথা বলতেছে যে আমাদের কি হয়েছে, আমরা কোথায় গেছিলাম, বা আমাদের বসি আদার দেওয়া শেষ হয়ে আস্তে আস্তে ওনার সেন্স আসতেছে। তো কাকা আমার দিকে মানে আমাকে ধরে কান্না করতেছে। তো কান্না করার পরে দাদি বলে, যে দাদি আর কি কাকার কানে গিয়ে কিছু বলছে, সে আমাকে বলতেছে তোর সাথে তুই 2 মিনিট থাক, আশা করি সব ঠিক হয়ে যাবে। তো ঠিক হয়ে মানে ওনার পাশে বসলাম। বসে যাওয়ার পর উনি স্বাভাবিকভাবে সবকিছু বলতেছে, যে আমরা যে মাছ বসি দিয়ে আসলাম, কালকে সকালে আমরা যাব, কিন্তু ওনার সাথে কিছু হয়েছে না হয়েছে কোনো কিছুই মনে নেই। উনি শুধু জানে আমরা দুজন বসিতে আদার দিয়ে আসছি, আবার আমরা সকালে গিয়ে ওটা দেখবো যে মাছ আছে কিনা। তো সকালবেলা আর আমি ওনার সাথে যাই না, তখন আমার খুব জ্বর আসছিল, সেই রাতে আমার অনেক জ্বর আসে। তো সেই কারণে আমার বাবা মার কোথাও আমাকে যেতে দেয়নি। তো পরের দিন সকালে কাকা ওই মাছ ধরতে গেছিল, কিন্তু কোনো মাছ পায়নি আর কি। তো আপনাদের মাঝে আমার এই গল্পটাই ছিল। ধন্যবাদ নাসির, আমরা আবারও আসবো আপনার কাছে। চলো আমি আবার নাসিরের কাছে চলে যাই। নাসির, পরের অভিজ্ঞতাটা শুনি। পরের গল্পটা হচ্ছে আমার আর আমার এক বন্ধুর সাথে। সেটা যখন আমাদের বয়স 10 বছর তখন। তো সেই সময় গ্রামে আপনার মেলা হইতো, মেলাতে কনসার্ট হইতো। কনসার্ট বলতে রাত্রেবেলায় গান বাজনা এগুলা হইতো। তো আমি আমার বন্ধু মানে চিন্তা করলাম যে আমরা এই মেলায় যাব, গান টান শুনবো।
শুনে দেন আমরা বাসায় ফিরে আসবো। তো আমার বন্ধুর বাইসাইকেল ছিল, আমারও ছিল, বাট আমরা দুইটা নিয়ে নেই, একটা সাইকেল নিয়ে গেছি। তো আমার বন্ধুটার নাম হচ্ছে আরিফ, সে হয়তো আমাকে শুনবে, হয়তো মেসেজও করবে। যাই হোক, তো আমি আর আরিফ মেলায় গেলাম, মেলায় গিয়ে ঘুরলাম ফিরলাম। তো গান গান টান হলো, গান টান হওয়ার পরে হঠাৎ বৃষ্টি চলে আসলো, যে কারণে কনসার্টটা বন্ধ হয়ে গেল। তো তখন বাজে রাত 12টার কাছাকাছি। তো সেই সময় শোটা বন্ধ হয়ে গেল। তো তখন আমরা চিন্তা করলাম যে বৃষ্টি হচ্ছে, তো আমরা এখন কিভাবে যাব। তো বললো যে অনেক রাত হয়ে গেছে, যেতে যেতে অনেক সময় লাগবে, হয়তো ওইখান থেকে আমাদের বাসা 1 থেকে 1.5 ঘন্টা সাইকেল চালাতে হয়। তো আরিফ বলল যে চলো আমরা ভিজে ভিজেই চলে যাই। তো আমরা রওনা হলাম, ভিজে ভিজে যাওয়ার জন্য রওনা হলাম। তো মেলা থেকে আমরা মানে খাওয়ার জন্য কিছু কিনে নিলাম, যে যাবো আর খাবো। তো সেই সময় আপনার ওই বুট ছিল, সে বুট ভাজা নিলাম, নিয়ে আমরা আমরা দুই ভাই মানে বন্ধু খাচ্ছি, আরিফ আর আমি খাচ্ছি। আর আরিফ সাইকেল চালাচ্ছে, আমি পিছনে বসে বসে ওকেও দিচ্ছি, আমিও খাচ্ছি। তো আমরা যাচ্ছি, বৃষ্টি হচ্ছে, হালকা বাতাস হচ্ছে। তো যাওয়ার পথে যখন আমরা মাঝামাঝি অবস্থায়, তো সেই সময় মানে ঝড়টা যেন আরো কেমন জোরে আসতেছে, গাছপালা যেমন ভেঙে ভেঙে আমাদের উপরে পড়বে। তো হঠাৎ করেই আরিফ বলল যে তুই সাইকেলটা তুই চালা, আমি একটু রেস্ট নেই, আমি অনেক টায়ার্ড হয়ে গেছি আর আমার ঠান্ডা লাগতেছে, ভিজে গেছি। তো তুই একটু চালা, তো শরীরটা একটু গরম হবে, আমি একটু রেস্ট নেব। তো বললাম ঠিক আছে, তো পিছে বস, আমি চালাই। তো আরিফ পিছনে বসে আছে, আমি সাইকেল চালাচ্ছি। তো সাইকেল চালিয়ে যখন যাচ্ছি, তখন মানে বৃষ্টিটা আস্তে আস্তে কমতেছে, বাতাসও কমতেছে, বৃষ্টিও কমতেছে। তো বৃষ্টি কমে গেল, আমরা হালকা কমে গেছে। তো তখন আমরা যাচ্ছি মেন রোড দিয়ে, মানে মেন রোড বলতে অনেক ছোট, মানে অনেক চিকন। তো সেটা আর কি পাকা করা, আমাদের এখনো আছে ওইটা, ওই চিকন রাস্তায় আছে। তো আমরা যাচ্ছি, আমি আরিফ পিছনে বসে আছে, আমি চালাচ্ছি। তো চালিয়ে যাওয়ার সময় বৃষ্টি নাই, বাতাস নাই, সব থেমে গেছে। তো যেতে যেতে আমরা বড় একটা আম গাছ পাইছি, আম গাছের নিচে দেখি অনেক আম পড়ে আছে। তো আরিফ বললো দাঁড়া দাঁড়া, আমরা আমগুলো নিয়ে নেই। তো আমি বললাম আম নিবি? তো আম কিসে নিবি? তো আরিফ করলো কি, আরিফের শার্ট খুলে কয় এটাতে তুই রাখ, এটা আমি পিছে ধরে বসবো, বা তুই আমি যখন চালাবো তুই ধরে বসবি। তো আমরা আম গাছের নিচে সাইকেলটা দাঁড়ায় করে দুজনে আম নিচ্ছি আর শার্টের ভিতরে রাখছি। তো যখন আমরা চলে আসবো, আম নেওয়া শেষ, অনেক আম হয়ে গেছে। তো তখন আমগুলা বেঁধে আরিফ পিছনে নিয়া কয় এখন তুই বস, আমি আমি কিছুক্ষণ চালা যাই, তারপরে তুই চালাই যাস। তো আমরা আমগুলো নিয়ে যাইতেছি। তো হঠাৎ করে সামনে মানে আবার একটু হালকা হালকা বাতাস হইতেছে। তো বাতাস হওয়াতে আরিফ বলতেছে আমার তো শীত লাগতেছে, আমার শার্টটা তো নিয়ে গেছিস, তাহলে তোর শার্টটা আমারে দে, আমি যখন মানে তুই যখন চালাবি তখন আবার তুই নিয়ে নিস, বাতাসটা সরাসরি আমার বুকে লাগে তো ঠান্ডা লেগে যাবে। তো আচ্ছা ঠিক আছে, আমি আমার শার্টটা খুলে দিলাম। তো শার্টটা খুলে দেওয়াতে আরিফ চালিয়ে যাচ্ছে। সামনে আমরা একটা ব্রিজ পাই, যে ব্রিজের কাছে মানে ছোট্ট একটা পুকুরের মতো, মানে ব্রিজের নিচে যে গর্তটা থাকে, এই গর্তে অনেক পানি। তো পানি আমরা যখন ব্রিজটা ক্রস করব, তো আরিফ মানে হঠাৎ করে দাঁড়াই গেল। আমি বললাম কি আরিফ? তো বলে ইয়া কর, তুই একটু চালা, আমি এখানে একটু বসে রেস্ট নেই, তুই একটু চালা। বললাম আমি চালাবো, তুই বসে রেস্ট নিবি এখানে, মানে তুই পিছনে বসবি না? তো আমাকে বলতেছে না তুই যা, আমার একটু দেরি হবে। বললাম তুই না একা একা কি করবি, তো আমিও বসি, আমি একটু রেস্ট নেই। ও বলে না তুই যা, আমার একটু দেরি হবে, আমার এখানে একটু কাজ আছে। আমি বললাম এইখানে এত রাত্রে তোর কি কাজ থাকতে পারে? না তুই যা, তুই বাসায় যা, আমি আসতেছি। তো আমি তখন কেমন জানি মানে ওকে অস্বাভাবিক মনে হচ্ছে। তো তখন আমি বলতেছি না পাগলামি করিস না, চল, এখানে বসার জায়গা না, আমরা বাসায় চলে যাই, বাসা আমাদের বেশি মানে দূরে না, কাছাকাছি। তো ও কোনো কথাই শুনতেছে না, ও আমার দিকে মানে গরম হয়ে চোখ বড় বড় করে তাকাচ্ছে। তো বলতেছে তুই যা, আমি আসতেছি, এখানে আমার কাজ আছে, আমার জন্য ওরা অনেকক্ষণ অপেক্ষা করছে। তো বললাম কারা তোর জন্য অনেকক্ষণ অপেক্ষা করছে? তুই বুঝবি না, তুই আমগুলা নিয়ে যা, সাইকেলটা নিয়ে যা, আমি আসতেছি। তো আমি বলতেছি না তুই আমার সাথে চল, তোর আম্মু অনেক বকাবকি করবে, এমনি না বলে আসছি, আমরা বলে জানি, আমরা যে গেছি বললে যেতে দিত না, বলে জানি। তো বললাম যে তোর আম্মু অনেক বকাবকি করবে, চলো। তো কোনোভাবে কথা শুনতেছে না, ও আমাকে মানে গরম হয়ে তাকাচ্ছে আর বলতেছে যা, না হলে মারবো, যা, না হলে মারবো। ও আমার বয়সে 2 বছরের বড়। তো আরিফ বলতেছে তুই যা। তা আমি ওকে করলাম কি, মানে হাতে ধরলাম, হাতে ধরে টান দিতেছি, আয়।
ওর হাতটা এত ঠান্ডা মানে বলার মতো না, মানে এমনি বৃষ্টিতে ভিজছি আর তার ভিতরে সাইকেল চালায় আসছে, বাতাস মানে সারা শরীরে লাগছে। তো আমি ওকে বলতেছি চল, ওকে হাত ধরে টানিয়ে ও উঠে না, মানে এমন শক্ত হয়ে গেছে ওকে আমি উঠাতে পারতেছি না। তো তখন মানে কেমন একটা লাগতেছে আমার যে ও আসবে না আসবে না। তো হঠাৎ করে ও বলতেছে, মানে ও ও আমাকে বলতেছে কি হলো তুই দাঁড়াই গেলি কেন, চল বাসায় যাবি না? তো আমি আবার বললাম তুই তো বললি যে এখানে বসবি, তোর জন্য কে অপেক্ষা করতেছে? কই আমি তো তোকে কিছু বললাম, তুই তো আরো বরং থেমে গেলি এখানে। তো আবার স্বাভাবিক হয়ে আমার সাথে মানে সাইকেলে পিছনে বসে আবার আমরা চলে যাচ্ছি। তো চলে যাওয়ার সময় কিছু দূর যাওয়ার পরে মানে আমরা সেই জায়গাটাকে, একটা হাস্যকর বিষয় হচ্ছে আমরা যে জায়গায় আমাদের কবরস্থান বা ঈদগাহ মাঠ সেটাকে আমরা পাকিস্তান বলি, মানে হয়তো সেখানে আগের আমলে কিছু ছিল, আমরা পূর্ব পাকিস্তান বা এরকম কিছু বলি। তো এখানে একটা এতিমখানা আছে, এতিমখানার সাথে হচ্ছে কবরস্থান। তো কবরস্থানের কাছে যখন যাই তখন মানে আমার যেন কেমন লাগতেছে, আমি সাইকেলটা চালাচ্ছি তো যেদিকেই যাচ্ছি সেদিকে মনে হচ্ছে 2-3টা রাস্তা, মানে এখন কোন রাস্তায় যাব এটা মানে যেদিকে তাকাই সেদিকে 3টা কি 4টা রাস্তা। তো আমি এখন কোন দিকে যাব? তো আমি নেমে গেলাম। তো আরিফকে বললাম, আরিফ আমার একজন কেমন লাগতেছে, তুই একটু চালা। তো আরিফ বলতে আচ্ছা ঠিক আছে ও পিছনে বসলো। ও হঠাৎ করে করলো কি, নাসির আমি তো পারতেছি না, আমার খুব খারাপ লাগতেছে, তুই একটু চালা। তো ওরে বললাম আমারও তো খারাপ লাগতেছে, চল এক কাজ করে দুজন মানে সাইকেল তুই ধর, আমরা হেঁটে হেঁটে যাই। তো আমরা হেঁটে হেঁটে রওনা হলাম। যখন কবরস্থানটা আমরা ক্রস করব তখন মানে কেমন একটা আওয়াজ পাচ্ছি, মানে ভয়ঙ্কর একটা আওয়াজ, ভয়ের মতো একটা আওয়াজ। তো সেই আওয়াজটা শুনে আরিফ মানে আমার থেকে মানে 2-3 পা আগানো, মানে আমার থেকে একটু একটু সামনে থাকতেছে, মানে হয়তো আমাকে মানে দৌড়ে চলে যাবে আমাকে ফেল, এরকম মনে হচ্ছে। তো আমি করলাম কি, ওকে হাত ধরে আমার সাথে নিয়ে নিলাম। তো সাথে নেওয়ার পরে যে আমার আমার সাথে সাথে হাঁটা, আমার জন্য কেমন লাগতেছে, আমার খারাপ লাগতেছে, দুজনের সাথে সাথে হাঁটি। তো শীত লাগতেছে। তো তখন আমরা দুজনে একসাথে কবরস্থানটা ক্রস করলাম। তো ক্রস করার পরে হচ্ছে কি আওয়াজগুলা মানে একটু পর পর আওয়াজ হয়, আবার আওয়াজ হয় না। তো আরিফ অনেক ভয় পাইতেছে। তো আরিফ বলতেছে যে নাসির এখানে কিছু একটা হবে, চল আমরা এক কাজ করি, আমরা সাইকেল আমরা দুজনে দৌড় দিই। বললাম কেন? কয় না আমার যেন কেমন ভয় ভয় হইতেছে, হয়তো আশেপাশে কিছু আছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে চল দৌড় দিই। আমরা দুজনে দৌড় দিলাম। মানে দৌড় দেওয়ার একটু যাওয়ার পর ও মানে মানে সামনে কিছুই নাই, হঠাৎ করে মানে এমন অবস্থা যে দেওয়ালের সাথে বাড়ি খেয়ে পড়ে গেল। তো আমি বললাম কি সারিফ? তো বলে না না কিছু হয় নাই, মানে কিছু যেন বাড়ি খেলাম। তো বাড়ি খাওয়ার পরে আবার উঠে গেছে, উঠে মানে অস্বাভাবিক ব্যবহার করতেছে আমার সাথে। কয় তুই দেখবি না এটা এইভাবে ছিল, তুই আমাকে কেন নিয়ে আসলি, সাইকেল কেন ফেলে আসলি, সাইকেল নিয়ে আসবো চল। তো আমি ওদিকে আর যাবো না। তো আরিফ বলতেছে না সাইকেল নিয়ে আসতে হবে, চল যাই। তো সেই সময় ওই যে যারা আর কি ওই ধান কাটে, তো তারা কয়েকজন ছিল। তো তারা যখন আমাদেরকে মানে আমাদের পিছন দিয়ে ক্রস করতেছে, তো তখন বলতে কি হয়েছে তোরা এরকম করতেছিস কেন? তখন আরিফ বলতেছে না কিছু হয় নাই, আমরা আসতেছি, আমরা ওই যে পিছনে সাইকেল রেখেছি তো আমরা আসতেছি। তখনও আমার সাথে ভালো ব্যবহার করতেছে। তো যখন ওনার আবার চলে গেল ঠিক তখনই আবার ও অস্বাভাবিক হয়ে গেল, বলে নাসির সাইকেল নিয়ে আসতে হবে, চল ওদিকে চল, আমাদেরকে ডাকতেছে, আমরা ওদিকে যাব। তো আমরা যখন আমরা বললাম আচ্ছা ঠিক আছে সাইকেল নিয়ে আমরা সাইকেল চালায় চলে যাব। তো পিছন দিকে যখন ফিরছি, পিছন দিকে ফিরার পর মানে কিছু একটা আওয়াজ আমাদেরকে মানে তাড়া করতেছে, যেন আমরা সামনের দিকে যে আমাদের মানে আওয়াজটা আমাদের পিছন পিছন আসে। তো আমি আরিফকে বলি আরিফ আমার ভয় লাগতেছে, চল ভাই আমরা জায়গা বাসা জায়গায় সাইকেল আমরা সকালে এসে নিবো, বা কেউ নিয়ে গেলে নিয়ে যাক, কিন্তু আমার যেন কারণ ভয় ভয় লাগতেছে। কেন ভয়ের কিছু না, আমি আছি না। তো আমি বলতাম আচ্ছা ঠিক আছে। তবুও ভয় ভয় আমি আরিফের পিছনে হাতটা ধরে আস্তে আস্তে হাঁটতেছি। তো হাঁটার অবস্থায় মানে ও হঠাৎ হঠাৎ চিল্লে ওঠে, মানে হঠাৎ হঠাৎ আতঙ্ক, মানে মানে হঠাৎ করে চিল্লে ওঠে, এমন ভয় লাগে। তখন আমি বলতে আরিফ তোর সাথে আমার যাওয়া যাবে না, তুই যা ভাই আমি জায়গা। তো এরকম একটা ভয় কাজ করতেছে। তো আমি যখন একা একা আসতে চাই ও করলো কি হঠাৎ করে পড়ে গেল, মানে আগের মতো যে দেওয়ালে বাড়ি খাওয়া পড়ে যায় ওরকম ভাবে আবার পড়ে গেল। তো পড়ে যাওয়ার পর ওর কাছে গেলাম, কাছে গিয়ে দিয়ে ওর শরীরে এত জ্বর, মানে গরম, শরীরে এত গরম হয়ে গেছে। তো গরম হওয়ার পর তখন আর কিছু বুঝতেছে না। পরে যে যারা যে ধান কাটতেছিল দেখা হয়েছিল, ওনারা আমাদেরকে ফলো করছে যে ওদের সাথে কিছু একটা হয়েছে, ওরা কিছু একটা অকারেন্স করছে যে কারণে ওরা এখনো বাসায় যায় নাই বা আশেপাশে ঘোরাফেরা করতেছে। তো তারা আমাদেরকে ফলো করছিল। তো ফলো করার কারণ ওনারা যখন আমাদের কাছে আসছে কি হয়েছে বললাম
এরকম 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 মানে হইতেছে আমাদের সাথে। তো ওনারা বললো চল আমাদের সাথে চল। পর আরিফ আর ওঠে না, আরিফকে সাইকেলের পিছনে বসাইয়া মানে আমরা ধরে ধরে বাসায় নিয়ে গেছি। তো বাসায় নিয়ে যাওয়ার পর মানে মসজিদ যখন মানে আমাদের গ্রামে মসজিদ আছে, তো মসজিদটা যখন কোর্স করছি তখনও ঠিক হয়ে গেছে, কথা বলতেছে যে আমরা কোথায় আসলাম, বাসায় চলে আসছি। বললাম হ্যাঁ ঠিক আছে। আরিফ কয় তাহলে তুই বাসায় যা, আর আমি ওদের মানে ওনাদের সাথে আমি বাসায় চলে যাবো। বললাম আচ্ছা ঠিক আছে। আমি আমাদের বাড়ি হয়তো 3-4 মিনিট, তো ওইটুকু যাওয়াতে আমার খুব মানে এত ভয় কাজ করতেছে, মানে আমি শরীর লাগাতে পারতেছি না, আমি হাঁটতে পারতেছি না। তো এই ছিল আমার মানে স্টোরিটা। ধন্যবাদ নাসির, আমরা আবারও আসবো আপনার কাছে। এবং এই মুহূর্তে যারা টিউন করে আছেন জাগো এফএম, এবার আমরা আবারও ঘটনায় চলে যাব। নাসিরের কাছ থেকে আমরা পরের ঘটনাটা শুনবো। আমার সাথে মানে যে দুটো গল্প বললাম এটা ছিল আমার সাথে ঘটা, কিন্তু এখন যেটা বলবো সেটা আমার সাথে না, আমার দাদার কাছে শোনা গল্প আর কি। ওনার সাথে যেটা ঘটে গেছিল সেটা আমি আপনাদের সাথে মানে বলবো। তো ঘটনাটা হচ্ছে আমার দাদার সাথে। তো আমার দাদা ছিল হয়তো এখন তিনি নাই, মানে অনেক আগেই মানে ইন্তেকাল করেছেন। তো আমার দাদা মানে অনেক জায়গা জমির মালিক ছিল। তো উনি চাষাবাদ নিজেই করতো, হয়তো লোক রাখতো, মানে কাজের লোক রাখতো। তো আমার দাদা মানে অনেক ধান চাষ করতো। তো ধান চাষ করার কারণে সে ক্ষেতগুলাতে কিছু কিছু জায়গা জমি আছে যেগুলাতে ধান বাদে হচ্ছে আপনার লাউ, মানে সবজি জাতীয় যেসব জিনিস এগুলা আর কি চাষ করতো। তো আপনার একটা জিনিস হচ্ছে লাউ চাষ করতো। লাউগুলা হয়তো কি যখন একটু একটু হালকা মানে বিক্রির উপযোগ হয়েছে, তো সেই সময় লাউগুলা রাত্রেবেলা চুরি হয়ে যেত। তো রাত্রেবেলা কেউ নিয়ে যেত, কিন্তু দাদাই ধরতে পারতো না। তো একদিন দাদাই করছিল যে লাউগুলো যাতে চুরি না হয় আমরা রাতে গিয়ে বসে থাকবো। তো আমার দাদা হয়তো তার সাথে একজন লোক তারা পাহারা দিতে গেছে যে রাত্রে কে নিয়ে যায় এটা আমি দেখতে চাই বা তাকে ধরতে চাই, এতগুলা লাউ কে নিয়ে গেল বা কারা নিয়ে গেল, কিভাবে নিয়ে যায়, তো ওকে আমরা ধরবো। তো সেই অনুযায়ী আমার দাদা আর ওই কাজের লোকটা তারা ওই ক্ষেতের ভিতরে মানে বসে থাকে। হয়তো তারা মানে কোনো ফাঁদ পেতে বসে থাকে যে যখন আসবে তাদেরকে তখন ধরবো। তো ওনারা অনেকক্ষণ বসে থাকে, কিন্তু চোর আসে না বা লাউ নিতে কেউ আসে না। কিন্তু ঠিক সেই সময় একটা মহিলা আর একটা বাচ্চা, ছোট বাচ্চা, ওনারা ওই ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছে। তো আমার দাদা ওই কাজের লোকটাকে বলল যে তুই যে দেখ যে ওরা কারা। তো ওদেরকে জিজ্ঞাসা করলো যে আপনারা কারা, কোথা থেকে আসছেন। বলছে আমরা পাশে গ্রামে গেছিলাম, বাড়ির দিকে যাচ্ছি। তো কাজের লোকটা মানে জোরে দাদাকে বললো যে ওরা মানে আত্মীয় বাড়ি গেছিল, ওরা বাসা দিকে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে যেতে দে। তো দাদা বললো আবার এদিকে আয়। তো দাদা আবার ছিল মানে মজার মানুষ, সে বলতেছে যে কাজের লোকটাকে বলতেছে যে তুই এক কাজ কর, তুই একটু গান গা, আমি একটু তোর পাশে ঘুমাই। তো ও গান গাচ্ছে আর আমার দাদা পাশে ঘুমাচ্ছে। তো এর ভিতরে মানে আমার দাদা যখন ঘুমাই গেছে, তো পাশের লোকটা করছে মানে কাজের লোকটা করছে কি, উনিও আস্তে আস্তে মানে রাত 12টা-1টার মতো বাজে, তো উনিও ঘুমাই গেছে। তো ঘুমিয়ে যাওয়ার পর তাদের আশেপাশে কেউ বসে বসে মানে তাদের আশেপাশে বসে কেউ গল্প করতেছে। আমার দাদা ভাবতেছে যে ওই কাজের লোকটা হয়তো গান গাইতেছে, কিন্তু না, সেও তো ঘুমায় গেছে। তো আমার দাদা হঠাৎ করে চোখ খুলে দেখে যে কেউ নাই। আবার সে ওই ঘুম অবস্থায় আবার ঘুমাই গেছে। তো আবার কিছুক্ষণ পরে দেখে কেউ ওনাদের আশেপাশে মানে কথা বলতেছে বা মানে গল্প করতেছে, কিন্তু যখনই চোখ খুলে তখন কেউ নাই। তো হঠাৎ করে উঠে গিয়ে কাজের লোকটাকে বলতে, তুই ঘুমাইছস কেন, তুই ওঠ, তুই উঠা ক্ষেতের চারপাশ দিয়ে একটু ঘুরে আয়। তো কাজের লোকটা ক্ষেতের চারপাশে মানে ঘুরে দেখে আসলো কেউ নেই, মানে যেরকম ছিল লাউ, একটা লাউ হয়তো লড়চড় হয়নি, যেভাবে ছিল ওইভাবেই আছে। তো দাদাকে এসে বললো যে সব ঠিক আছে, কেউ আসে নাই এখন। চুপ করে বসে থাক, এখন আর ঘুমাবি না, যে যদি আসে তাদেরকে ধরতে হবে। তো ওনারা দুজন ঘুমায় না, কিন্তু হঠাৎ করেই তারা দেখতে পায় যে দূরে থেকে দুইটা মানে লাইট নিয়ে কেউ আসতেছে, দুইটা আলোর মতো কিছু একটা মানে দূরে থেকে আসতেছে। তো ঠিক আছে, দাদা বলতেছে যে ওরাই হয়তো হবে, ওরাই হয়তো ওইগুলা নিয়ে যায়। কিন্তু আস্তে আস্তে আসতেছে, কাছে যখন আসে তখন দেখে হ্যাঁ তারাই মানে ক্ষেতের দিকে ঢুকতেছে। ক্ষেতের দিকে ঢোকার পর তারা আমার দাদা আর হচ্ছে কাজের লোক মানে মানে নিচে হয়ে ক্ষেতের নিচে মানে যে লাউগুলা থাকে এগুলোর উপরে জালি দেওয়া থাকে, যেগুলোর জালির উপরে গাছগুলা থাকে আর নিচে লাউগুলা ঝুলে যায়। তো
তো ওনারা সেই ক্ষেতের নিচে ঢুকে গেছে, সেই জালির নিচে ঢুকে ঢুকে মানে ওনাদের কাছে যাচ্ছে। কিন্তু লাইট দুটা সে আগের মতো মানে একই রকম দূরত্বে থাকে। ওনারা শুধু একটু পর পর লাউর কাছে যায় আর সেই লাউটা থাকে না। তো আমার দাদা ভাবতেছে আর কাজের লোক ভাবতেছে যে ওরা হয়তো ভেগে নিতেছে বা ওরা ওইগুলা সরাই রাখতেছে, কিন্তু তাদেরকে ধরতে পারতেছে না, মানে ধরার একটা সুযোগ খুঁজতেছে, বাট সেই সুযোগটা পাইতেছে না। তো সেই সুযোগটা না পাওয়ার কারণে তো আমার দাদা বলতেছে তুই এক কাজ কর, তুই ওই পাশ দিয়ে যা, আমি এই পাশ দিয়ে যাই। তো আমার দাদা এই পাশ দিয়ে আর কাজের লোক ওই পাশ দিয়ে আসতেছে। তো আসার পরে যখন ওই চোর দুইটা বা লাইটের আলো দুইটা মাঝখানে, তখন আমার দাদার কাজের লোকটা মানে দুই পাশ দিয়ে আসতেছে, মানে আমার দাদা হচ্ছে এই পাশ থেকে আর কাজের লোক ওই পাশ থেকে আসতেছে। তো যতই ওরা কাছে যায় কিন্তু সে আলোটা আস্তে আস্তে কমে যায়, মানে ছোট হয়ে যাচ্ছে, আরো কাছে যায় মানে আস্তে আস্তে কমে যাচ্ছে। তো যখন একবারে আমার দাদার ওই কাজের লোকটা মানে পাশাপাশি হয়ে গেছে, সামনাসামনি হয়ে গেছে, তখন আলো দুইটা নাই, মানে আলো দুইটা অদৃশ্য হয়ে গেছে। তো আলো দুইটা অদৃশ্য হওয়ার কারণে তো ওনারা মানে ভিতরে ভিতরে ভয় পেতেছে, হয়তো আমাদের ঘুম এখনো শেষ হয় নাই বা চোখে ঘুম আছে, সেই জন্য এরকমটা দেখতেছি, বা এরকম হওয়ার তো কথা না। কিন্তু আবার দেখি সেই লাউগুলা একই রকম অবস্থায় আছে। তো ওনারা আবার সেই আগের অবস্থায় যা বসে থাকে, যে আজকে আসবে ধরবো বা এখন ইয়া কর। ওই পাশেই পানি ছিল, মানে খেতে পানি ছিল, সেই পানিগুলো চোখে দিল যাতে ঘুম না আসে। তো আবার সেই একই রকম ভাবে দুইটা আলো অন্য দিক থেকে আসতেছে। তো দুইটা আলো অন্য দিক থেকে এসে আবার সেম ভাবেই ওই ক্ষেতের ভিতরে ঢুকলো। ঢোকার পরে দাদা বললো তুই এবার ওই পাশ দিয়ে যা, আমি এই পাশ দিয়ে যাই, মানে দুজন দুই দিক থেকে আসবো, জীবাভোগ ধরতে হবে। তো তখন ওনারা দুজন দুই পাশ থেকে যায়, কিন্তু যাওয়ার পরে যতই কাছে যায় আলো দুইটা আস্তে আস্তে ছোট হয়ে যায়। তো তখন দাদা বলতেছে কাজের লোকটাকে, এই তুই এদিক দিয়ে আইসা পড়। তো কাজের লোকটা ওই দিক দিয়ে ঘুরে, মানে লাইটের আলো দুইটার পাশ মানে অন্য দিক দিয়ে ঘুরে দাদার কাছে চলে আসে। তো আমার দাদা বলতেছে এখানে মানে চোর টোর কিছু নাই, এখানে হয়তো ভৌতিক কিছু আছে, বা যারা এগুলা খায়, মানে লাউ কেউ চোরে নেয় না, এগুলো কেউ খেয়ে ফেলে। তো কাজের লোকটা ভয় পাইতেছে, বলতেছে আচ্ছা ঠিক আছে চলেন আমরা চলে যাই। তো আমার দাদা বলতেছে চল আমরা তাহলে বাসার দিকে রওনা হই। যখন বাসার দিকে যাইতেছে তখন কাজের লোকটা মানে একটু ভয় ভয় পাইতেছে, আর আমার দাদা বলতেছে ভয়ের কিছু নাই, চল আমরা চলে যাব, আমরা এখানে থাকবো না, বা কালকে সকালে এসে যত লাউ আছে যেগুলো বিক্রি করা যায় সেগুলো আমরা নিয়ে নিব। তো আমার দাদা হাঁটতেছে, কাজের লোকটাও হাঁটতেছে। তো হেঁটে হেঁটে যখন মানে একটা 3টা রাস্তার মোড় আছে, একদিকে চলে গেছে বিলের দিকে রাস্তা, মানে আমাদের বাড়ির পাশে বিল ছিল, একটা চলে গেছে বিলের দিকে, আর একটা গেছে আপনার মসজিদের দিকে, আর একটা আমাদের বাড়ির দিকে। তো আমার বাড়ির দিকে যেটা গেছে সেদিক দিয়ে আমার দাদা আর ওই কাজের লোকটা মানে চলে যাবে। তো চলে যাওয়ার সময় মানে কাজের লোকটা বলতেছে তো আমি এদিক দিয়ে কেন যাব, আমি মসজিদের পাশ দিয়ে আমার বাড়ির কাছে হবে, আমি ওদিক দিয়ে চলে যাই, আপনি ওই দিক দিয়ে চলে যান। তো দাদা বলতেছে তুই ভয় পাবি না? কয় না ভয়ের কিছু নাই, ভয় কেন, এই বাসা তো দেখাই যাচ্ছে। তো কাজের লোকটা ওদিক দিয়ে চলে গেছে, আর আমার দাদা ওই দিক দিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। কিন্তু সকালবেলা আমার দাদা খবর পাইছে যে কাজের লোকটার শরীর ভালো না। তো আমার দাদা কাজের লোকটার কাছে গেছে যে কি হয়েছে। পরে বলছে আমি যখন ওই রাস্তা দিয়ে আসতেছিলাম সে আলো দুইটা আমার পিছন পিছন আসতেছিল। তো আমি যতই তাড়াতাড়ি ছুটি সেই আলো দুটো আমার দিকে বড় বড় হয়ে মানে তাড়াতাড়ি আসতে থাকে। তো আমি যখন প্রায় বাড়ির কাছাকাছি তখন হচ্ছে ওই আলো দুইটা আমার যে বাসার সামনে যে গাছগুলো আছে সেই গাছের উপরে লাড়াচাড়া করতেছে। গাছগুলা দুইটা গাছ যেন মাটির লগে ছয় ছয় অবস্থা, মানে ভেঙে যাচ্ছে কিন্তু ভাঙতেছে না, হেলে যাচ্ছে কিন্তু ভাঙতেছে না। অনেক বাতাস হইতেছে, কিন্তু আসলে মানে এত বাতাস হইতেছে যেমন গাছপালা সব ভেঙে যাবে। কিন্তু যখন আমি সামনের দিকে যাই কিছুই হয়নি, যা যা ছিল সবই ভালো আছে। কিন্তু যখন ওই আলো দুইটা মানে আমি যত তাড়াতাড়ি যাই আলো দুইটা আমার পিছন পিছন তাড়া করে। তো যখন আমি বাসার কাছে চলে আসছি ঠিক তখনই আলো দুইটা আমার মানে আমি যে গেটটা খুলবো, আমার বাড়ির যে গেটটা খুলবো সেই গেটটা খুলতে পারতেছি না। তো সেই গেটের ওই পাশে আলো দুইটা মানে গেটের ভিতর দিয়ে দেখা যাচ্ছে যে আলো দুইটা আছে। তো আলো দুইটা থাকার কারণে আমি মানে গেটটা খুলতে পারতেছি না, বা আলো দুইটা হয়তো আটকায় রাখছে। কিন্তু আমি গেটটা যতই জোরে ধাক্কা দেই বা অনেক মানুষকে ডাকতেছি, কিন্তু মানে আমার গলাতে যেন কেন আওয়াজ বের হইতেছে না। কিন্তু আমার মনে হচ্ছে আমি অনেক চিল্লায় চিল্লায় ডাকতেছি, কিন্তু আমার মনে হচ্ছে না যে কেউ আমার কথা শুনতেছে বা আমি বলতে পারতেছি না। কিন্তু আমার ভিতর থেকে মনে হচ্ছে যেন আমি অনেক জোরে জোরে ডাকতেছি। কিন্তু গেটটা খোলার অনেক চেষ্টা করি কিন্তু খুলতে পারি না,
কিন্তু যখন আমি জোরে ধাক্কা দেই মানে গেটটা অটোমেটিকলি হঠাৎ করে খুলে যায়, আস্তে আস্তে খুলে যায়। তো খুলে যাওয়ার পর আলো দুইটা মানে পাশাপাশি ছিল, তারা দুজন আলাদা হয়ে যায়, আস্তে আস্তে আলাদা হয়। তো আলাদা হওয়ার পর আমি ভয় পাইতেছি, কিন্তু ভয় পাওয়ার সময় মানে আলো দুটো আস্তে আস্তে আলাদা হচ্ছে, আমিও যেন কেমন একাই মানে অটোমেটিকলি আমার হাত পা একাই সামনের দিকে চলে যাচ্ছে। তো আমি যখন আলো দুটার মাঝখানে অবস্থান করতেছি, ঠিক তখনই আলো দুটো আমাকে চাপ দেয়, মানে দুই দিক থেকে আলো দুটো আসে, আর আমি নিচে পড়ে যাই। নিচে পড়ে যাওয়ার পর আমি সকালে উঠে দেখি আমি বিছানায় শুয়ে আছি। তো এই ছিল আমার লাস্ট গল্পটা। এটা আমার সাথে নেই, এটা আমার দাদার সাথে হয়েছিল আর কাজের লোকের সাথে। তো আমি কিছু মানে বলতে চাই। তো হচ্ছে আমি যখন আসি তখন আমার ওয়াইফ বলে যে অবশ্যই আমার নাম আর আমার ছেলের নামটা, আমার ছেলের বয়স হচ্ছে 19 মাস, তো আমার বউয়ের নাম হচ্ছে রুবিনা আক্তার, আর আমার বাচ্চার বয়স হচ্ছে 19 মাস, আমার বাচ্চার নাম রাইয়ান আহমেদ রিয়ান। তো ওনাদের জন্য সবাই দোয়া করবেন। ডেফিনেটলি ওদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য এবং আপনার পরিবারকেও। সো ভালো লাগলো নাসির, আবারও কোনো এক সময় নিশ্চয়ই আপনার সাথে কথা হবে। অবশ্যই অবশ্যই, আপনাদেরকেও খুব ধন্যবাদ আমাকে এখানে বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ নাসিরকে। নাসির এখন চলে যাবে, কিন্তু পরবর্তী অতিথির সাথে আমি একটু পরিচিত হই। কি নাম ভাই আপনার? আসসালামু আলাইকুম উদয় ভাই, আমার নাম শেখ সজিবুর রহমান। ওকে, সজীব ভাই এর কাছ থেকে আমরা তাহলে এখন অভিজ্ঞতাগুলো শুনবো। সো আমরা চলে যাব সজীব ভাইয়ের কাছ থেকে প্রথম অভিজ্ঞতাটা শুনতে। তো আমি আমার ঘটনা শুরু করার আগে আমি যে বাসায় থাকতাম সে বাসায় একটু বর্ণনা দিতে চাই। তো আমাদের যে মেন গেটটা ছিল বাড়ির মেন গেট দিয়ে ঢুকতে মানে পশ্চিম সাইডে গেটটা ছিল, আর মেন গেটটা ঢোকার পরে দ্বিতীয় তলায় ওঠার একটা সিঁড়ি, আর নিচতলায় বাথরুম, তারপরে একটা রুম, এভাবে 4-5টা রুম ছিল। আর মেন গেট দিয়ে বের হলে পশ্চিম সাইডে আপনার একটা গলি ছিল, যে গলির দক্ষিণ রাস্তা আপনার কবরস্থানে গেছে, আর উত্তর সাইডের রাস্তাটা আপনার মেন রাস্তায় গেছে। তো এখন আমি সরাসরি আমার ঘটনা চলে যাচ্ছি। তো এটা আমার সাথে এবং আমার ওয়াইফের সাথে ঘটা। তখন এটা হচ্ছে 2014 সালের ঘটনা। আমার ওয়াইফ এবং আমি একসাথে এক কোম্পানি চাকরি করতাম। আমার ওয়াইফ ছিল 6-7 মাসে প্রেগনেন্ট, তো সে ছুটি পায় কোম্পানি থেকে। তো আমি, আমার ওয়াইফ এবং আমার মা এবং আমার ভাই, আমরা 4 জন একসাথে থাকতাম। আমার মা এবং ভাই আলাদা রুমে থাকতো, আমি এবং আমার ওয়াইফ থাকতাম এক রুমে। তো আমার ওয়াইফকে আমি বলে দিয়েছিলাম যে রাত্রে যদি ওয়াশরুমে যাওয়ার জন্য উঠো তারা আমাকে ডাক দিবা। তো সেই কারণে রাত 3টার দিকে আমাকে একদিন ডাক দিল যে সে ওয়াশরুমে যাবে। তো আমি বললাম যে চলো যাই। তো আমি আমার ওয়াইফকে নিয়ে ওয়াশরুমে চললাম। ওয়াশরুমে যাওয়ার আগে তো আমি আমার ওয়াইফকে ওয়াশরুমে ঢুকানোর আগে আর কি বললাম যে তুমি ওয়াশরুমে যাও, দোয়াটা পরে দাও। তো আমার ওয়াইফ বললো যে আমি তো পারি না। তো আমি বললাম ঠিক আছে, আমি পরে তোমার ফুদে দে। তাছাড়া আমার ওয়াইফ তো আর প্রেগনেন্ট, তো সেজন্য একটু আর ভয় ছিল আর কি। তো ওয়াশরুমে যাওয়ার দোয়াটা পরে আমি আমার ওয়াইফকে ফু দিয়ে বাথরুমে যাইতে বললাম। তো গেল। তা বললাম যে দরজাটা আর কি বাথরুমে যে দরজাটা সেটা লাগাতে হবে না, আমি ধরে রাখি। তো বাথরুমে যে দরজাটা সেটা আমি ধরে পশ্চিম দিকে দেখি এটা আছে আমার মেন গেট দিয়ে তাকায় রয়েছি। মানে অটোমেটিক একটা বাতাস আসার পরে আমার হাতটা দরজা দিকে ছুটে গেল, আর ওই দরজাটা বাহির থেকে অটোমেটিক লক হয়ে গেল, আর আমি নিচে পড়ে গেলাম। নিচে পড়ে গেলে একবার আমি নিচে পড়ে একবার উপরে উঠি, মানে একটা পাশাপাশি যে ইটা সেটা শুরু হয়ে গেল। তো এমন করতে করতে প্রায় চললো অনেকক্ষণ, 10-15 মিনিট চলার পরে আমার ওয়াইফ তো সেখান থেকে আর কি দরজা বাইরে খুলো। তো আমি তো আর সেই নাই, আমি তো আমার কাজে আছি, একবার নিচে একবার উপরে, মানে পাশাপাশিটা করতেছি। তো আমার পাশাপাশি এক পর্যায়ে আমার মাথাটা আর ঘরের যে দরজা ছিল সে দরজায় বাড়ি খাওয়ার পরে মানে সে রুমে যে থাকতো সে আর কি লাফ মেরে উঠে পড়লো। উঠে আমাকে আর কি বললো কি গেছে। তখন আমি বললাম যে ধরার পরে আমাকে ধরে উঠালো, বলে আমি তাকাই রয়েছি তার মুখের দিকে, আমার কিছু মনে নেই। তো সে আমাকে ধরে আমার মাকে ডাক দিল। আমার মাকে ডাক দেওয়ার পরে আমাকে নিয়ে রুমে নিয়ে গেল। রুমে নিয়ে মাথায় পানি,
তারপরে এমনি যা গায়ে মেটে গেছিলাম তো আমার ই করলো আর কি, মাটিটা দিয়ে খাওয়াইলো, তো দেখলাম আমার চোখ মুখ লাল হয়ে গেছে, হাত পা ছিলে গেছে। এখন আমার আর কি সেই দাগটা এখন হাতে আছে আর কি, ছিলে গেছে। তারপর বললো যে কি হয়েছে, পরে আমি বললাম যে এই ঘটনা, যে রাত্রে এরকম গেছিলাম যে আমার ওয়াইফকে বাথরুম নিয়ে, তো আমি দেখলাম যে একটা মেন গেটের দিক দিয়ে একটা বাতাস আসলো, বাতাস আসার পরে তখন আর আমার কিছু মনে নাই, আর আমার ওয়াইফের গেটটা এবার কে লক করলো, আর আমি আর খোলার কোনো চেষ্টা করতে পারিনি। তাই এই ছিল আমার প্রথম ঘটনা। অনেক অনেক ধন্যবাদ সজীব আপনাকে, এত চমৎকার ভাবে আপনার প্রথম